এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের মধ্যে অশান্তি শুরু হয়েছে। এলাকার দাপুটে নেতা খোকন সমাদ্দার ও অপর একটি দলের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। খোকন সমাদ্দার বেশ কয়েক বছর ধরে এই এলাকায় একচেটিয়া দালালির কাজ করেছে। বর্তমানে বিরোধী দল এলাকায় সক্রিয়, তাই এতদিন যারা চুপ ছিল তারাও ছেড়ে কথা বলছে না। খোকনের দলের ছেলেরা হুমকির সুরে বলে, দেখ মদন, এই এলাকা দাদার, এখান থেকে ভেগে যা। মদন ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি এনে পাল্টা জবাব দেয়, আরে এলাকা কি কুকুরের হয় নাকি? এলাকা তো মানুষের হয়। তোরা কি বলিস রে? মদন হলো উঠতি নেতা, এলাকায় নিজেকে প্রতিবাদী মুখ বলে পরিচয় দেয়। আসলে সকলেই জানে এও একটা দালাল, যে কিনা বিরোধী দলকে সাপোর্ট করে উঠবোস করে। মদনের এই কথা শুনে তার দলের লোকজন গর্জে ওঠে, একদম ঠিক বলেছো মদন, একদম ঠিক বলেছো কেউ মদনদা। কিছু বলে না আর যা খুশি করছে, মানুষকে লুটে খাচ্ছে। এই সব আর হতে দেওয়া যাবে না। দেওয়া যাবে না সব। আর এই কথা শুনেই সঙ্গে সঙ্গে খোকনের দলের লোকজন তেড়ে আসে। অপরপক্ষও আর পিছিয়ে থাকে না। শুরু হয়ে যায় এক প্রকার খণ্ডযুদ্ধ। মুহূর্তের মধ্যেই হাতাহাতি ভয়ঙ্কর রূপ নেয়। গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। একে একে দোকানপাট বন্ধ হতে থাকে। সবাই জানে এরপর কি হতে পারে। হঠাৎ করে অশান্তি বেড়ে যায়। দুই দলের অশান্তির জোরে চলে বোমা আর গুলি। খোকনের দল রেডি ছিল। সুযোগ বুঝে মদনের ওপরে গুলি চালালে মদন সাইড হয়ে যায়। এর জেরে দুজন আহত হয়। থানায় খবর পৌঁছয়। দ্রুত ঘটনাস্থলে পুলিশ আসে। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। মদনকেও পুলিশ অ্যারেস্ট করে। তাকে ছাড়াতেই থানায় হাজির হয় নিত্যানন্দ চৌধুরী। থানার বাইরে এসে থামে দুটো গাড়ি। সেখান থেকে নামেন এলাকার বিরোধী দলের নেতা নিত্যানন্দ চৌধুরী ও তাদের দলের লোকজন। দরজায় ধাক্কা দিয়ে অনুমতির অপেক্ষা না করেই ভেতরে ঢুকে আসে। অফিসার, আপনি যাদের অ্যারেস্ট করেছেন তাদের মধ্যে আমার দলের কিছু নির্দোষ ছেলে আছে। এসআই প্রতাপ চক্র তাকিয়ে দেখেন। তিনি শান্ত গলায় বলেন, এলাকা ঠান্ডা করতে আমাদের এদের গ্রেপ্তার করতেই হতো। তাছাড়া সবাই নিজের চোখে দেখেছে কি হয়েছে। দিনে দুপুরে গুলি বোমায় পুরো এলাকার লোক আতঙ্কে আছে। খোকনের দলবলের ছেলেরা এসব কাণ্ড করেছে। ওরা শাসক দলের লোক, তাই জন্যই বুঝি ওদের সাতক্ষণ মাফ। বাইরে থেকে লোক ঢুকছে, আপনি তো সবই জানেন। আর এইসব বোমাগুলি সব ওদের অস্ত্র, আমাদের না। আপনি উত্তেজিত হবেন না, আমি বিষয়টা দেখে নিচ্ছি। প্রতাপ চক্র খুব ভালো করেই জানেন খোকন সমাদ্দারের ক্ষমতার কথা। এখন যদি পরিস্থিতি ঠিকভাবে সামলানো না যায় তাহলে সোজা খবর পৌঁছে যাবে ওপর মহলে। গত এক বছরে এই ধরনের লোকজনকে সে বেশ ভালোভাবেই চিনে গেছে। এরা আতঙ্ক তৈরি করে দিয়ে পুলিশের কাজ বাড়িয়ে দেয়, আর সাধারণ মানুষ ভয় থাকে। নিত্যানন্দবাবু উত্তেজিত হয়ে চেঁচিয়ে বলতে থাকেন, পুলিশের কাজই হচ্ছে প্রতিবাদীদের অ্যারেস্ট করা, বিরোধীদের থামিয়ে দেওয়া। আপনি যদি এর একটা স্থায়ী সমাধান না করেন আমি কিন্তু... নিত্যানন্দবাবু পুলিশের নামে কয়েকটা গালিমন্দ করে ফিরে গেলেন। রাজনৈতিক অশান্তিতে কাউকেই তেমনভাবে বেশি দিন আটকে রাখা গেল না। কদিনের মধ্যে সকলেই জামিনে বেরিয়ে গেল। এই ঘটনার এক মাস পরে মদন পার্টি অফিস থেকে যখন বের হলো তখন রাত্রি 9টা। বাইকটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ করেই দেখলো মাঝ রাস্তায় একটা গাছের গুঁড়ি পড়ে আছে। কি একটা বুঝতে গাড়িটা আস্তে করতেই পাশ থেকে কয়েকজন এসে ওর ওপরে চড়াও হয়। রাত্রে মদনকে ধরে আনা হয় একটি পরিত্যক্ত পুরনো গোডাউনে। চোখ আর মুখ শক্ত করে কাপড় দিয়ে বাঁধা, হাত দুটোতে দড়িতে এমনভাবে বাঁধা যে সামান্য নড়াচড়াও অসম্ভব। গোডাউনের ভেতরে স্যাঁতস্যাঁতে গন্ধ, কোথাও জল চুইয়ে পড়ছে। নীরবতা এমন যে নিঃশ্বাস নিলেও শব্দ শোনা যায়। হঠাৎ কেউ এগিয়ে এসে মুখের কাপড়টা খুলে দেয়। সে দিশেহারা হয়ে চারিদিকে তাকায়, তারপর ভেঙে পড়া গলায় চিৎকার করে ওঠে, আমাকে কেন ধরে আনা হয়েছে?
আমি আমি কি করেছি? ঠিক তখনই ঘরের এক কোণে ঝুলে থাকা একটা বাল্ব জ্বলে ওঠে। হলদেটে আলোয় মদন দেখতে পায় চেয়ারে বসে আছে খোকন সমাদ্দার। মুখে ঠান্ডা হাসি, চোখে নিষ্ঠুর শান্তি। মদনের গলা শুকিয়ে আসে। ভয় মেশানো কণ্ঠে সে বলে, আপনি আমাকে কেন ধরে এনেছেন? খোকন চেয়ার থেকে সামান্য সামনে ঝুঁকে ঠান্ডা গলায় বলে, আরে মদনা, এত ভয় পাচ্ছিস কেন? সেদিন তোর সাহস দেখেই তো আমরা অবাক। এখন কি হলো? সব সাহস উবে গেল? দেখুন দাদা, আমার কোনো দোষ নেই। আসলে আমি তখন... চুপ সালা, একদম চুপ। ওই পাগলা নিত্যানন্দ তোকে খেপিয়ে দিল আর তুই আমার বিরুদ্ধে চলে গেলি। আমার বিরুদ্ধে এমন করে কেউ যায় না, আর গেলে কি হয়। এই এক কথাতেই মদনের শরীর শিউরে ওঠে। সে বুঝে যায় এখান থেকে ফেরার রাস্তা নেই। চোখ দুটো ভয়ে ছলছল করে ওঠে। আবার করুণার সুরে বলে, দাদা দাদা আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করেছি। আর হবে না, আর হবে না। আমাকে ছেড়ে দিন দাদা, আমাকে ছেড়ে দিন। কিরে, সেদিন তো খুব দাদাকে কুকুর বলেছিলি, কি হলো এখন? হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেল। জানতিস না এর ফল কি হতে পারে? মদনের বুক ধড়ফড় করতে থাকে। শ্বাস নিতে কষ্ট হয়। চোখে মুখে এক অজানা আতঙ্ক জমে ওঠে। মৃত্যুর গন্ধ সে যেন টের পায়। খোকন ধীরে ধীরে পকেট থেকে একটা ধারালো চকচকে ছুরি বের করে আনে। আলোয় ছুরির ধার ঝলসে ওঠে। তুই হয়তো জানিস না, এই গোডাউনে যে একবার আসে আর বেঁচে ফেরে না। দয়া করে আমাকে মারবেন না দাদা, আমার ভুল হয়ে গেছে। আর কোনো দিন হবে না দাদা, মায়ের দিব্যি বলছি দাদা, আর কোনো দিন হবে না। প্লিজ ছেড়ে দিন আমায়। কিন্তু খোকনের চোখে কোনো দয়া নেই। আর কোনো কথা না শুনে সে হঠাৎ এগিয়ে এসে ছুরির ধারালো দিকটা সোজা মদনের গলায় চালিয়ে দেয়। এক মুহূর্তে মদনের গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। সে ছটফট করতে করতে মেঝেতে লুটিয়ে পড়ে। হাত পা কাঁপতে থাকে। চোখ ধীরে ধীরে নিথর হয়ে যায়। খোকন উঠে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, লাশটা রেল লাইনের ধারে রেখে দিবি, যাতে দেহটা দুটুকরো হয়ে যায়। সবাই জানুক খোকনের ওপর গেলে কি হতে পারে। পরদিন সকালে ট্রেন লাইনের ধার থেকে মদনের কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এলাকা উত্তপ্ত হয়ে যায়। কেউ প্রকাশ্যে না বললেও বুঝতে পারে এই কাজ কার। বিরোধীরা সুযোগ পেয়ে যায়। নিত্যানন্দবাবু থানাতে আবার আসেন। প্রতাপ চক্রের কাছে এসে চেঁচিয়ে বলেন, অফিসার, আপনি কি এই কেসটাকে লঘু করে দেখছেন? একদমই না, আমরা তদন্ত করছি তো। কোথায় কতজন গ্রেফতার হয়েছে বলুন তো? দেখুন, সময় লাগবে, বিষয়টা আমরা দেখছি। আপনি জানেন না মদনের সাথে কার শত্রুতা ছিল, কেন মার্ডার হলো? সব খোকনের কাজ। আপনি ওকে অ্যারেস্ট করুন, সব জানতে পারবেন। আরে এমন করে কাউকে গ্রেফতার করা যায় না, প্রমাণ টমান নেই তেমন। আর আপনার মুখের কথায় তো আর সব প্রমাণ হয় না। না, কে করেছে দেখছি। আপনি ভালো করেই জানেন খোকনের পিছনে কার মদত আছে। এই বিধায়ক আপনাদের কিনে রেখেছে, তাই না? না নিত্যানন্দ বাবু, একদম এইসব বলে বিভ্রান্ত করবেন না। পুলিশের কাজ ঠিক করবে। এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় মিছিল বের করে বিরোধী দল। রাস্তা অবরোধ করা হয়। খবর যায় এলাকার বিধায়ক রতন পোদ্দারের কাছে। রতন পোদ্দার সমস্ত ঘটনা বুঝতে পারে। খোকনকে ডেকে পাঠায়। কিরে খোকন, বেশ বড় দাদা হয়েছিস। হ্যাঁ, তুই জানতিস না ওকে মারলে সবাই সন্দেহ করবে, এলাকা একেবারে গরম হয়ে যাবে? আসলে দাদা, মাথাটা গরম হয়ে গেল, কি করব। ছাগল একটা, বিরোধীদের একটা সুযোগ হয়ে গেল। এই নিয়ে এখন দিনে রাতে গালাগালি খেতে হবে, শুধুমাত্র তোর জন্য সালা। মনে হচ্ছে তোকে। তুই শুধু কয়েক মাস চুপচাপ থাক, বাকিটা আমি বুঝে নিচ্ছি। ঠিক আছে দাদা, আর কখনো হবে না।
সামনে ভোট আছে, একটুও ব্যাচাল করা যাবে না, তাহলেই আর কিন্তু টিকিট পাবো না। খোকন বুঝদারের মতো মাথা নাড়ায়। সে ভালো করেই জানে রতনদা রেগে গেলে কি হতে পারে। রতন পোদ্দার খোকনের মাথাতে হালকা টোকা মেরে বলে, ঠিক আছে, মাথাটা একটু ঠান্ডা কর, আর কদিন একটু চুপচাপই থাক। সবাই গালাগালি দেবে, দোষারোপ করবে, কিন্তু তুই একদম ঠান্ডা থাকবি, বুঝলি? ভোটের পরে আমি সব বুঝে নেব। ঠিক আছে দাদা, আর কখনো এমন ভুল হবে না। আর শোন, একটু সাবধানে থাকবি। পুলিশের উপরেও চাপ আসবে, সেটা জানি। যদি তেমন বুঝিস, কাউকে একটাকে ধরিয়ে দিবি, আর দেখবি সে যেন বিশ্বাসী হয়। এই ঘোলা জলে মাছ ধরতে দিলে হবে না। রতন পোদ্দার ভালো করেই জানে খোকনটাকে বেশি চটালে হবে না। সারা বছর বেশ ভালোই টাকা দেয়, তবে এই দিকটাও এবার থেকে খেয়াল রাখতে হবে যাতে এরা ধরা পড়লে ওনার নাম যেন সামনে না আসে। পুলিশ এই ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে সেটা অনুমান করলেও আসল অপরাধী কে গ্রেপ্তার না করে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করে। তবে কোর্টে কেস উঠলে তারা ছাড়া পেয়ে যায় সঠিক প্রমাণের অভাবে। শহরটা বাইরে থেকে ভীষণ শান্ত। আলো ঝলমলে রাস্তা, বড় বড় হোর্ডিং, উন্নয়নের বিজ্ঞাপন, সব মিলিয়ে এক সাজানো ছবি। কিন্তু এই শান্ত শহরের বুকের ভেতর জমে আছে অসংখ্য না বলা আর্তনাদ। যারা ক্ষমতায় আছে তারা খুব ভালো করেই জানে এই শহরের মানুষ কথা বলতে ভয় পায়, কারণ সিংহাসন শুধু একটা চেয়ার নয়, সেটা ভয় তৈরি করার এক ভয়ঙ্কর যন্ত্র। এই শহরে অন্যায় নতুন কিছু নয়, নতুন শুধু এই যে এখন সেই অন্যায়ের পাহারায় দাঁড়িয়ে আছে জনগণের করের টাকায় মাইনে পাওয়া পুলিশ প্রশাসন। পুলিশের গাড়ি, বডিগার্ড, সরকারি প্রোটোকল, সবকিছুর উদ্দেশ্য একটাই, সুবিধাভোগীদের নিরাপদ রাখা। সবাই সব জানে, তবু অনেকেই জেনে শুনে চুপ করে থাকে, আর এই চুপ করে থাকাটাই সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। এই ঘটনার পর কেটে গেছে কয়েকটা মাস। এখন সব চুপচাপ। খোকন দিব্যি নিজের কাজ করছে, সবাই সবটা ভুলে গেছে। খোকন আর গ্রামের প্রধান বিমল বসেছে ওর বাড়িতে, দুজনের হাতেই মদের গ্লাস। নেশা একটু চড়েছে বলেই মনে হয়। বুঝলি বিমল, সময়টা বড্ড খারাপ যাচ্ছে। সে তো বুঝলাম, তবে রতনদা তো তোর পাশে আছে, চিন্তা কি? ও আবার কি বলবে? সময়ে সময়ে ঠিক ভাগ নিয়ে যাচ্ছে, আর এদিকে আমার পিছন গরম হয়ে যাচ্ছে। সামনে তো ভোট, খরচা আছে না? তাই তো বলছি, আমরা খেটে মরবো, এদিকে নাম কিনবে কে? না ওই এমএলএ। এই, চুপ চুপ, কেউ শুনলে সমস্যা হয়ে যাবে। তুই দেখলি ওই মদনের কেসটার সময় কেমন দমকে বসিয়ে দিল? আমার তো ইচ্ছা ছিল ওই নিত্যানন্দকে মারবো। হ্যাঁ শালা, তোর নেশা হয়ে গেছে। বাড়ি যা, বাইরে ছেলেগুলো আছে, এই খবর দাদার কানে গেলে তোর লাশ ফেলে দেবে। সামনেই ভোট, সবাই ব্যস্ত জনসংযোগ করতে। রাজনৈতিক দলগুলো ভোট আসলেই মিথ্যা প্রতিশ্রুতির কথার বন্যাতে ভরিয়ে দেয়। ভোটের আগেই রাস্তার গর্তে তাপ্পি মারার কাজ হয়, কোথাও নর্দমা পরিষ্কার হয়, কোথাও স্কুল হবে, কারখানা হবে, কাদের বাড়ি হবে বা কেউ সরকারি ভাতা পাবে, এই সব ভুড়ি ভুড়ি প্রতিশ্রুতি দিতে দেখা যায়। ভোট হতে আর মাস ছয়েক বাকি। কাশীনাথপুর বিধানসভার 2 বারের বিধায়ক রতন পোদ্দার। প্রার্থী ঘোষণা না হলেও তিনিই জানেন এইবারের টিকিট তিনিই পাবেন, তাই তিনি তার কাজ শুরু করে দিয়েছেন। বিধানসভার একটি গ্রাম হলো জঙ্গলপুর, সেখানেই তার একটি সভা হচ্ছে। সভাস্থলে লোক গিজগিজ করছে। এরা বেশিরভাগই সব খেটে খাওয়া লোক। কেউ ভ্যান চালায়, কেউ ছোটোখাটো দোকান চালায়, বেশিরভাগ গ্রামের জমিতে কাজ করে। কেউ বা সাধারণ মানুষ কেবল সরকারি সাহায্য পাবে বলেই এই মিটিংয়ে এসেছে। বিধায়কবাবু প্রতিবারের ন্যায় এবারও মুখস্থ বুলি বলে চলেছেন। আপনাদের মাঝে আমি আবার এসেছি। আমি জানি আপনারা আমাকে ভালোবেসে আবার ভোটে জেতাবেন, তবে আমি এবার আপনাদের কথা দিচ্ছি যে নদীতে বাঁধ মজবুত হবে,
রাস্তা পাকা হবে, সরকারি হাসপাতালের পরিষেবা বেশ ভালো হবে, এলাকায় পানীয় জলের সমস্যাও মেটাবো। যারা সরকারি প্রকল্পের ঘর পাননি, শৌচালয় পাননি, তাদেরও ব্যবস্থা করে দেবো। পাড়ায় পাড়ায় টাইম কল হবে। আপনাদের যা দাবি আমি সব মিটিয়ে দেবো। আপনারা শুধু আমাকেই ভোট দেবেন। কি ভোটটা দেবেন তো? কথা শুনে জনতার হাততালি। বিধায়কবাবু স্টেজ থেকে নেমে জনসাধারণের কাছে গিয়ে করমর্দন করছেন, বাচ্চাদের বুকে টেনে নিচ্ছেন, তাদের সমস্যার কথা শুনছেন, আশ্বস্ত করছেন সব হবে এই ভরসাটা রাখতে। তবে ভোট মিটলেই বিধায়কের টিকি দেখতে পাওয়া যায় না, তখন আবার তিনি কলকাতায় থাকেন। জনতা জানে এইবারও ভুয়ো কথা বললেন তিনি। এমন কথা এর আগেও তিনি বলেছেন। কাজের কাজ কিছুই হয়নি, সব লোক ঠকানো কথা। সকলেই সব জানে, তবুও মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। কেউ এগিয়ে এসে বলতে পারে না, আগের দুবারও তো একই কথা বলেছিলেন, কাজ কেন হয়নি এখনো? ভোটের আগেই বিভিন্ন ব্যবসাদাররা নেতাদের পকেট গরম করে। রাজনৈতিক দলগুলো কোটি কোটি টাকার সভা করে, আর সেই সব টাকা কোথা থেকে আসে তার কেউ জানে না। বড় বড় প্যান্ডেল হয়, নেতা মন্ত্রীদের সারি সারি গাড়ি যায় আর আসে। তাদের যাতে অসুবিধা না হয় তার সমস্ত দিকটাই দেখা হয়। সাধারণ মানুষের সুবিধা অসুবিধা দেখার জন্য কতজনই বা থাকে। একটা দরকারি কাজে সই করাতে গিয়ে কয়েক ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, কিংবা সেখানে গিয়ে গিয়ে জুতো ছিঁড়ে যায়। যোগ্য মানুষ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়, তার বদলে টাকার জন্য অন্য কেউ তার প্রকল্পের ঘরটা বা সুবিধাটা কেড়ে নেয়। কেউ দেখতেও আসে না সাধারণ খেটে খাওয়া মানুষের ঘর কেমন হয়, কেমন কষ্ট করে তারা বেঁচে থাকে। তবে ভোটের সময় সেই মন্ত্রীরা নিজেরাই ঘরে ঘরে এসে প্রচার করে। রতন পোদ্দারকে ঘিরে আছে উৎসাহিত কিছু মানুষ, আর কয়েকজন পুলিশ পাহারা দিচ্ছে। রতনবাবু সকলের উদ্দেশ্যে করজোড় করে প্রণাম করে এসে গাড়িতে বসলেন। গাড়ি চলতে শুরু করলো। ওনার সর্বক্ষণের ছায়াসঙ্গী কমলেশ্বর বলল, দাদা, এইবারে আমাদের বিরোধীরা বেশি শক্তিশালী। আমাদের আরো অনেক প্রচার করতে হবে, জনসংযোগ বাড়াতে হবে। তুই একদম ভাবিস না কমল, কেমন করে ভোটে জিততে হয় সেটা আমি বেশ ভালো করেই জানি। সে তো আপনি সবার থেকে বেশি জানেন, তাই জন্যই তো আপনি দুইবারের বিধায়ক। তবে বিরোধীরা এখন অশান্তি করার চেষ্টা করছে, আমাদের দলের ছেলেদের জেলে ঢোকানোর ফন্দি করছে। সবই দেখছি, আমরাও প্রস্তুত আছি। আচ্ছা, রিন্টুর কি খবর রে? ছেলেটাকে একটা ফোন করতো। দাদা, আপনার ছেলে বিন্দাস আছে, মন দিয়ে কলেজের পার্টি করছে। কার ছেলে দেখতে হবে তো। আমার ভয় তো ছেলেটাকে নিয়ে। বিরোধীদের চোখ সর্বত্রই আছে। আমাকে কিছু করতে না পেরে যদি ছেলেটার ওপর কিছু করে। সে চিন্তা করতে হবে না দাদা, ওর সাথে দুজনকে রাখা হয়েছে, তারা সব দেখে রাখছে, আর তেমন কিছু হলে খবর দেবে আমাদের। রতনবাবু ফোনটা নিয়ে দেখলেন কয়েকটা মিসড কল এসেছে। তার মধ্যে থেকে একটি নাম্বার ডায়াল করে বললেন, কিরে খোকন, সব ভালো তো? তুমি যখন আছো সব তো ভালো থাকতেই হবে। ওদিকে সব ঠিকঠাক তো দাদা? সব ভালো। বলছি, ওদিকের কি খবর রে? মুরগি কেমন ডিম দিচ্ছে? দাদা, মুরগির ডিম দেওয়া কমে গেছে, বাজার খারাপ। এইসব বলে কোনো লাভ নেই। আমার ভাগের ডিমগুলো পাঠিয়ে দিস কেমন? তুই একদিন দেখা কর, কিছু কথা আছে। আমি এখন রাখছি, বুঝলি? বাড়ি ফিরে কল করব, ঠিক আছে? ফোনটা কেটে মুখে একটু হাসি নিয়ে রতনবাবু কমলেশ্বরকে উদ্দেশ্য করে বললেন, খোকন বলছে মুরগি নাকি কম ডিম দিচ্ছে। আরে দাদা, বুঝছেন না, ভোট আসলেই এদের যত পেঁয়াজি। সারা বছর কামাবে, তখন কিছু হলেই আপনি দেখেন, আর ভোটের আগে পাওনা ভাগা দিতেই যত নাটক। এই তো মাস চারেক আগে কি কেস খেলো দেখলেন না? আর এখন আপনাকেই ভাগ দিতে যত সমস্যা। সব বুঝি। সেই কারণেই তো বলে পায়ের জুতোকে মাথায় তুলতে নেই, তাহলে মাথাতে চেপে বসবে। ঠিক আছে, আমিও সব বুঝে নেব। কালকে একটা মিটিং করব ভাবছি। দলের সবাইকে কিছু কিছু কাজ দেব। সবাইকে আরও অ্যাক্টিভ হয়ে প্রচার করতে হবে। কয়েকটা কেস নিয়ে বিরোধীরা চাপে রেখেছে, আর বিরোধীদেরকে একটুও জায়গা দিলে হবে না। কোথায় কত ফান্ড লাগবে সেটা দেখে নিও তো। বাজেট মনে হয় বাড়াতে হবে।
রাত্রি 2টো বাজে। খোকন সমাদ্দার গাড়ি নিয়ে ফিরছে। সে কলকাতা গিয়েছিল একটি পার্টিতে, সঙ্গে আছে 4 জন চেলা চামুন্ডা। আজ মদ্যপানের ডোজটা একটু বেশিই হয়েছে, এই কারণে প্রত্যেকেই বেশ ঝিমাচ্ছে। কেবল ড্রাইভারই সজাগ হয়ে গাড়ি চালাচ্ছে। গাড়িটা হাই রোড থেকে বাঁ দিকে বাঁক নিল। রাস্তা খারাপ, তাই কিছুটা আস্তেই করতে হলো। গাড়ির সকলেই ঘুমিয়ে পড়েছে। গাড়ির সামনের সিটে বসে আছে খোকন। হঠাৎ করেই গাড়িটা রাস্তা পরিবর্তন করে জঙ্গলের দিকে মোড় নিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই অনেকটা ভিতরে চলে এলো গাড়িটা। কিছুটা এগোনোর পর ড্রাইভার হঠাৎ স্টার্টটা বন্ধ করল। এদিক ওদিক হাতড়ে কিছু একটা নিয়ে নিল। খট করে দরজাটা খুলেই সে বেরিয়ে গেল। সামনের দরজাটা আর বন্ধ করল না। এরপরে পেছনের দিকে দরজা খুলল, কিছু একটা নিয়ে আবার পেছনের দরজা বন্ধ করলো আস্তে করে। চারিদিকটা অন্ধকার, কেবল শুকনো পাতার ওপর পায়ের খসখস শব্দ শোনা যাচ্ছে। একটু পরে সেটাও থেমে গেল। কিছুটা সময় পরে গাড়ির সামনের সিটে বসে থাকা খোকন সমাদ্দার চোখ না খুলেই বলল, কিরে, বাড়ি চলে এসেছি? হ্যাঁ, জমের বাড়ি এসে গেছি, চল। এই কথা শুনেই খোকন সমাদ্দার চমকে উঠলেন। নেশাটা তখনও পুরোপুরি কাটেনি। চোখ মাথা ঝিমঝিম করছে। তাকে এই কথা বলার সাহস কার আছে? অন্ধকারে কে কথা বলল তিনি বুঝতেও পারলেন না। পেছনে বসে থাকা চেলাদের উদ্দেশ্যে ডাকাডাকি শুরু করলেন, কিন্তু তিনি জানতেন না পেছনে সবাই থাকলেও তারা এখন গভীর ঘুমে আচ্ছন্ন। ডাকাডাকি করেও কাউকে জাগানো সম্ভব নয়। পকেট থেকে বন্দুক বের করতে গিয়ে তিনি দেখলেন সেটা নির্দিষ্ট জায়গায় নেই। বুকের ভেতর কাঁপুনি ধরল। ড্রাইভারের সিটে হাত বাড়িয়ে দেখলেন সেখানে কেউ নেই। কে আমাকে এখানে নিয়ে এলো? কে আমাকে এখানে নিয়ে এলো? সামনে আয়, সামনে আয়, সাহস থাকলে। কথাগুলো প্রায় বাতাস ভাসিয়ে বললেন তিনি। গলায় স্পষ্ট কাঁপুনি। ভয় কাজ করছে তার, আর ভয়টা পাওয়ারই কথা। ফোন বের করতে গিয়ে দেখলেন সেটাও নেই। এবার দরজা খুলে বাইরে নেমে আন্দাজে পেছনের সিটের দরজা খুলে সবাইকে ঠেলা দিয়ে ডাকতে লাগলেন, এই ওঠ ওঠ। কিরে শালা, মদ গিলে কি নেশা হলো? সব হারামির গোড়া। কয়েক মিনিট ধরে ব্যর্থ চেষ্টা করার পর তিনি ক্ষিপ্ত হয়ে লোকগুলোকে সপাটে চড় ঘুষি মারতে লাগলেন। তাতেও বিন্দুমাত্র সাড়া পাওয়া গেল না। খোকন সমাদ্দার এবার সত্যিই ভয় পেয়ে গেলেন। অন্ধকারে এদিক ওদিক ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন। আবার উঠে বন জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে লাগলেন। হাঁপাতে হাঁপাতে কিছুটা গিয়ে দাঁড়াতেই হঠাৎ তার মুখের ওপর টর্চের আলো পড়ল। তিনি হকচকিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আরও কয়েকটা টর্চের আলো এসে তাকে ঘিরে ফেলল। দুজন লোক এগিয়ে এসে তার হাত দড়ি দিয়ে বেঁধে দিল। তারপর মুখে চাপিয়ে দিল একটি কালো কাপড়। ভোর 4টে বাজছে। সকালের আলো ফুটতে তখনও কিছুটা সময় বাকি। টহলদারি পুলিশের ভ্যানটা ফিরছে, আর তখনই দেখলেন রাস্তার উপরে কেউ একজন শুয়ে আছে। কাছে গিয়ে যখন দেখলেন তখন দেখা গেল লোকটির কপালে গুলি করা হয়েছে। লাশটাকে দেখে একজন চিনল এটা খোকন সমাদ্দারের দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হলো থানাতে। এসআই প্রতাপ চক্র ও এএসআই রাহুল এলেন, সাথে আরও জনা 10 কনস্টেবল। এরই মধ্যে পথ চলতি কয়েকজনের ভিড় জমে গেছে। আশ্চর্যজনকভাবে মিডিয়া থেকে 2 জন এসে গেছে। প্রতাপ চক্র এগিয়ে এসে বললেন, কারা দেখেছেন প্রথম? সামনে আসুন। স্যার, এই যে আমরা টহল দিয়ে ফিরছিলাম তখনই দেখলাম রাস্তায় পড়ে আছে। তা মিডিয়ার লোকগুলো জানলো কি করে? স্যার, আমরা দেখেই থানাতে খবর দিয়েছি। এরই মধ্যে কয়েকজন পথ চলতি মানুষ জমা হয়েছে। এদের মধ্যে থেকে কেউ খবর দিলে দিতে পারে।
এরা সকলেই লোকাল মিডিয়া। প্রতাপবাবু নির্দেশ দিলেন লাশের কাছ থেকে ভিড় সরিয়ে দেওয়ার। উনি গাড়ির কাছেই দাঁড়িয়ে থাকলেন। এএসআই রাহুল এদিকে লাশের পাশ থেকে ভিড় সরিয়ে চারিদিকটা ফাঁকা করছে। লাশের কাছে 3 জন কনস্টেবলকে রেখে এলেন। এগিয়ে এলেন প্রতাপবাবুর দিকে। স্যার, গুলি মাথা ফুটো করে দিয়েছে একেবারে। ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়ে গেছে। আপনি যদি অনুমতি দেন তাহলে এদিক ওদিক একটু খুঁজে দেখতে পারি। ঠিক আছে, দেখো। আর হ্যাঁ, লাশের ধারের কাছে কিন্তু এখন কাউকে ঘেঁষতে দেবে না। সকাল থেকেই যুদ্ধ শুরু হয়ে যাবে কিন্তু, তাই প্রস্তুত থেকো। হ্যাঁ স্যার, বিধায়কের খাস লোক খুন হয়েছে, চারটিখানি কথা তো না। প্রতাপ চক্র সাইডে এসে একটা সিগারেট জ্বালালেন। তারপরে পকেট থেকে বের করে কাউকে একটা কল করলেন। সিগারেটে টান দিচ্ছেন এমন সময় দেখলেন পুলিশের ফরেন্সিক টিম এসে গেছে। তারা প্রতাপকে স্যালিউট ঠুকে নিজেদের কাজ শুরু করলেন। প্রতাপবাবু জানেন এই লোকটা কতটা পাওয়ারফুল ছিল, আর তাকেই কিনা কেউ গুলি করে মেরে দিয়েছে। কেসটা বেশ জটিল, সাথে বেশ চমৎকার। এমন লোককে কে মেরেছে সেটা না জানলেও চলবে, তবে পুলিশের কাজই তো দোষীদের খোঁজা। তবে এমন একটা পাপীকে যে মেরেছে সে আর যাই হোক পাপ অন্তত করেনি। কথাগুলো নিজের মনেই ভাবল প্রতাপবাবু। প্রতাপবাবু সিগারেটটা ফেলে পা দিয়ে সেটা নিভিয়ে এগিয়ে গেলেন সামনে। ফরেন্সিক টিমের উদ্দেশ্যে বললেন, তো কি বুঝলেন ব্যাপারটা? মানে কিছু পাওয়া টাওয়া গেল নাকি? দেখে মনে হচ্ছে তো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। গলাতে দাগ আছে, আর একটা জিনিস বুঝছি যে মরার আগে সে খুব ভীত হয়েছিলেন। আর আমার পকেট থেকে যে এই যে এটা পেয়েছি। জিনিসটাকে একটা পলিথিন প্যাকেটে রাখা হয়েছিল। প্রতাপবাবু ওটাকে ভালো করে দেখে বুঝলেন এটা একটা রুদ্রাক্ষ। এটা তো একটা রুদ্রাক্ষ। তা আর কিছু পাওয়া গেল না? না, তেমন কিছু না। স্যার, এদিক ওদিক খুঁজলাম, তেমন কিছুই দেখলাম না। এই জায়গাটাও বেশ ফাঁকা। পাশের একটা রাস্তা জঙ্গলের দিকে চলে গেছে ঠিকই, কিন্তু কেউই কিছু দেখেছে বলে তো মনে হয় না। সকালে খবরটা পেল কমলেশ্বর। চিন্তিত হয়ে সোজা দাদাকে কলটা করল। কয়েকবার রিং হতেই ফোনটা ধরলেন রতন পোদ্দার। কিরে, এত সকালে কল করলি, কিছু বলবি? একটা খারাপ খবর আছে দাদা, খোকন খুন হয়েছে। কি বলছিসটা কি? কখন, কোথায়? যেটুকু খবর পেলাম তাতে বোঝা যায় কেউ বা কারা ওকে গুলি করে খুন করেছে। একদম কপালে গুলি করেছে, রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। বেশ সমস্যা হয়ে গেল। কখন বেশ কাজের লোক ছিল। ভোটের আগে বাজার গরম হয়ে যাবে একেবারে। সবাই কিন্তু ভয় পেয়ে যেতে পারে। আমাদের কর্মীদের মনে ভয় ধরাতে বিরোধীদের এটা চক্রান্ত রে কমল। বড় ক্ষতি হয়ে গেল আমাদের, বুঝলি? বড় ক্ষতি হয়ে গেল। চারিদিকে ঘটনাটা বেশ হইচই ফেলে দিয়েছে। যে লোকটা এতদিন অন্যদের ভয় দেখিয়ে রাখত সে আজ নিজেই খুন হয়ে গেল। বেলার দিকে বিধায়ক স্বয়ং গেলেন খোকনের বাড়িতে। সেখানে পরিবারের সাথে কথা বললেন। মিডিয়া প্রশ্ন করল, আচ্ছা, একজনকে গুলি করে মারলো, আপনি কি মনে করেন এটা কাদের কাজ? সবটাই বোঝা যাচ্ছে যে এটা কাদের কাজ হতে পারে। এটা বিরোধীদের চক্রান্ত হতে পারে। ভোটের আগে এলাকা গরম করতে এই সব ঘটাচ্ছে। বাইরে থেকে সব ভাড়াটে গুন্ডা আনছে। তা শুনেছিলাম খোকন সমারদার নাকি প্রোমোটারি রাজ গড়ে তুলেছিল, সকলের কাছ থেকে তোলা তুলতো এবং আপনার পার্টিতে ফান্ডিংও করতো। আমার এইসব জানা নেই, এইসব বিরোধীদের রটানো। ঠিক আছে, আমি আপনাদের সাথে এই বিষয়ে পরে কথা বলবো। আজকে এই নিয়ে আর বেশি কিছু বলবো না। তবে যাকে নিয়ে বলবো সে আজকে আর এই জগতে নেই। তার আত্মার শান্তি কামনা করি। প্রতাপ চক্র কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন। ইচ্ছে না থাকলেও আসতে হয়েছে তাকে। রতন পোদ্দার ওনাকে দেখে আস্তে আস্তে করে বললেন, একটু এগিয়ে আসুন, গাড়ির কাছে কথা আছে। দুজনে মিলে গাড়ির কাছে এগিয়ে গেলেন।
রতনবাবু বললেন, একটা লোককে কেউ রাস্তায় গুলি করে হত্যা করে দিল, আর পুলিশ কি কিছু জানতে পেরেছে যে কে মারলো? স্যার, আমরা খবরটা ভোরবেলাতে পেলাম। তখন কেউ কিছুই দেখেনি। আসলে ফাঁকা রাস্তায় লাশটা পড়েছিল না। আমি বলে দিচ্ছি, এই সবই প্রতিহিংসা, সব বিরোধীদের কাজ। ওদের লোকেদেরকে গ্রেফতার করুন। 24 ঘন্টা সময় দিচ্ছি। কি কাজটা করলো এই খবরটা যত তাড়াতাড়ি পাবো ততই ভালো, না হলে কিন্তু আপনার ট্রান্সফারের ব্যবস্থা আমি করে দেব। তদন্ত শুরু করে দিয়েছি, আশা করি আমরা খুব তাড়াতাড়ি সব জানতে পারব। আমি যত তাড়াতাড়ি সুসংবাদ পাবো ততই ভালো, না হলে এলাকায় আগুন জ্বলবে। পুলিশ কিন্তু তখন আর সামলাতে পারবে না, এটা আমি বলে দিলাম। আপনি এটা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখুন, বুঝলেন? পুলিশ খোকন সমাদ্দারের সাথে থাকা 4 জনকে অ্যারেস্ট করেছে। বলা ভালো, তারা নিজেরাই পুলিশকে এসে সবটা জানিয়েছে। তাদেরকে পুলিশ জিজ্ঞাসা করে জানতে পেরেছিল যে আমরা কালকে একটা কাজের শহরে গিয়েছিলাম। সেখানে পার্টিতে সকলেই কম বেশি মদ খেয়েছিলাম। গাড়ি করে যখন ফিরছিলাম তখন সকলেই ঘুমিয়ে গিয়েছিলাম। যখন ঘুম ভাঙে তখন দাদা সামনের সিটে ছিল না। গাড়িতে কতজন ছিলিস মোট? আমরা 4 জন পিছনের সিটে আর দাদা সামনের সিটে, পাশে ড্রাইভার। আচ্ছা, যখন ঘুম ভাঙলো তখন কি দেখলি? যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমরা দাঁড়িয়ে আছি একটা বনের মধ্যে। সামনের সিটে দাদা বা ড্রাইভার কাউকে দেখতে পাইনি। সামনের দরজাটা খোলাই ছিল। তোদের কাছে বন্দুক ছিল না? আর তোর দাদার কাছে? হ্যাঁ ছিল, তবে ঘুম থেকে উঠে আর দেখতে পাইনি সেগুলো। মনে হয় কেউ চুরি করে নিয়েছিল। তার মানে তোদের বন্দুক তোদের থেকে কেউ চুরি করেছে বলতে চাইছিস, তাই তো? নাকি নিজেরাই কারোর থেকে টাকা খেয়ে খুনটা করে দিয়েছিস? হ্যাঁ, দেখ, সত্যিটা বলবি নাকি মার খেয়ে তারপরে বলবি? হ্যাঁ, না না, সত্যি বলছি, আমরা কিচ্ছু করিনি। দাদা আমাদের কাছে ভগবান ছিল, আর দাদাকে আমরা মারবো এটা আমরা স্বপ্ন ভাবতে পারি না। ড্রাইভার কোথায়? তার নাম্বার, ঠিকানা সব চুপচাপ বল। স্যার, আমার মনে হয় এটা নিত্যানন্দ বাবুর দলের কাজ। বেটা মনে হয় আগে থেকে ড্রাইভারের সাথে সেটিং করে রেখেছিল। আমরা একটু সাবধানে থাকলে দাদাকে কেউ মারতে পারতো না। স্যার, আমার ওই এলাকায় কয়েকজন ইনফর্মার আছে, তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখি। আরে, যেটা করলে ভালো হয় সেটাই করো। মনে রাখো, আসল কালপ্রিটদের ধরতেই হবে, নাহলে এলাকা শান্ত রাখা যাবে না। দেখুন, খোকন এলাকায় যে প্রমোটার রাজ করেছিল এটা সকলেরই বেশ সমস্যা। তাছাড়া শুনছিলাম কদিন ধরে ভাগ বাটোয়ারা নিয়ে বিধায়কের সাথেও নাকি সমস্যা চলছিল। তা এটা কে বললো, জানতে পারি? সেটা বলা যাবে না, তবে বিশ্বাসযোগ্য জায়গা থেকেই খবর এসেছে। পাকা খবর স্যার। আবার এটাও হতে পারে ওই যে কয়েক মাস আগে মদন মার্ডার হলো, এই প্রতিশোধে কেউ খুনটাও করতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আর যা যা জানতে পারবে সব জানাবে আমাকে, ওকে? রাহুল থানাতে ফিরে প্রতাপবাবুর রুমে গিয়ে বসলেন। স্যার, কয়েকটা বিষয় জানতে পেরেছি, তাতে কয়েকজনকে সন্দেহের তালিকায় রাখা গেলেও যেতে পারে। বিধায়কের সাথে খোকনের ভাগাভাগি নিয়ে ওই সমস্যার জন্য বিধায়ক নিজেই লোক লাগিয়ে মার্ডারটা করাতে পারে। আবার কয়েক মাস আগে ওই মদন খুন হয়েছিল, এর জন্য প্রতিশোধও হতে পারে এটা। আবার এটাও হতে পারে যে খোকন যাদের থেকে তোলা তুলতো তাদেরকেও সেই এই মার্ডারটা করে দিয়ে গেছে। বিষয়টা খুব পেঁচালো, আমাদের প্রমাণ সহ ধরতে হবে, বুঝলে? আচ্ছা, তার আগে একবার রাঘব রাঠোরকে ফোন করতে হবে, জেনে নিতে হবে সত্যিই ওই দিন রাতে ওনারা ওখানে ছিলেন কিনা। একটা কাজ করবে, খোকনের ফোনের কল ডিটেলস বের করো তো। আচ্ছা, ড্রাইভারের খোঁজ এখনো পাওয়া যায়নি না? না স্যার, কাজ চলছে। আমরা মোটামুটি সব থানাতেই খবর দিয়েছি। যে রাতে খোকন শহরে গিয়েছিল সেই রাতের কথা। শহরের নামকরা ব্যবসায়ী রাঘব রাঠোরের একটি পার্টি আয়োজন করেছিল সে। সেখানে নামি দামি মানুষেরা এসেছিল। রাঠোর বাবুর সাথে দেখা করতে এসেছিল খোকন সমাদ্দার। উনি খোকন সমাদ্দারকে নিয়ে একটি অন্য রুমে গিয়ে বসিয়েছিলেন। তারপরে নিজেদের মধ্যে কথা চলতে লাগলো। তা খোকন বাবু কেমন আছেন?
এখানে আসার জন্য ধন্যবাদ। আপনাদের হাত মাথার উপরে থাকলে ভালোই থাকবো। আমি বেশ তাড়াতাড়ি ওখানে প্রজেক্ট করতে চাইছি। আমার পার্টনারেরা খুব আগ্রহী। কাজ কত দূর? একদম চিন্তা করবেন না, আপনার আগের যা সমস্যা সব তো মিটিয়ে দিয়েছি, এটাও সমাধান করে দেব। শুধু আপনি একটু দেখবেন, সামনে ভোট আছে তো, বহুত খরচা আছে। সে আর বলতে, আমি তো ভেবেই রেখেছি একটা বড় ফান্ড কয়েকদিনের মধ্যে দিয়ে দেব। তবে আমাকে একটু দেখুন, 1 বছর ধরে বলছেন হয়ে যাবে, আজও কিচ্ছু হলো না। হয়ে যাবে, চিন্তা করবেন না। দেখলেন তো বিরোধীরা কেমন পিছনে লেগেছে। কয়েকজনকে ভয় দেখিয়ে যা রাজি করালাম, মাঝপথে কিছুজন ব্যাকরা দিল। একটু দেখুন, না হলে সমস্যা হয়ে যাবে। আরে বলছি তো হয়ে যাবে, বিশ্বাস রাখুন। প্রতাপবাবু কল করলেন রাঠোর বাবুকে। হ্যালো, আমি এসআই প্রতাপ চক্র বলছি। হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা রাঘব বাবু, আপনি খোকন সমাদ্দারকে চেনেন তো? চিনব না কেন? যেদিন উনি খুন হন ওই দিন রাতে কি উনি আপনার ওখানে গিয়েছিলেন? হ্যাঁ, আসলে আমি একটা পার্টি রেখেছিলাম, ওনাকেও বলেছিলাম। আচ্ছা এটা বলুন তো, উনি কি ওই দিন স্বাভাবিক অবস্থায় ছিলেন নাকি কিছু টেনশনের মধ্যে ছিলেন? না না, একদম স্বাভাবিক। ওর সাথে 4 জন এসেছিল তো। ফোনটা কেটে রাঠোর বাবু কপালে হাত দিয়ে বসলেন। তিনি জানেন তার সাথে খোকনের সম্পর্কটা ঠিক কতটা মজবুত ছিল। রাঠোর বাবু এই এলাকার কয়েকটা ভালো ভালো প্লট কিনতে চেয়েছিল রিসর্ট করবেন বলে। জমির মালিকেরা কিছুতেই বিক্রি করতে রাজি না থাকায় তাই খোকনকে দিয়ে তাদের হুমকি, এমনকি একজন জমির মালিকের ছেলেকে মার্ডার করে দেবে এই হুমকিও দেওয়া হয়েছে। এই প্রজেক্টটা কয়েক কোটি টাকার, কয়েক লক্ষ টাকা খোকনকে দেওয়া হয়ে গেছে অলরেডি। এখন যদি জমি না পান তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। পুলিশ যখন খোকন সমাদ্দারের ড্রাইভারের বাড়ি গিয়ে খোঁজ নিলেন তখন জানতে পারলেন ওনার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, ফোন সুইচড অফ। পরিষ্কার বোঝা যাচ্ছে এই খুনের পেছনে ড্রাইভারের হাত আছে। পুলিশ ওপর মহলে খবর দিল যাতে তাড়াতাড়ি খোঁজ পাওয়া যায়। কয়েকটা দিন কেটে গেল, পুলিশ তেমন কিছু খবর জানতে পারল না। খোকনের ভালো বন্ধু বিমল, সেও বন্ধুর এই অকালে চলে যাওয়াটা মেনে নিতে পারেনি। কত অন্যায়ের সাক্ষী দুজনে, কত উত্থান পতন দেখেছে। রাত্রি 12টা বাজে। নিঝুম অন্ধকারে ডুবে আছে জঙ্গলপুর গ্রামটা। গ্রামের মানুষজন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। কেবল কাঁচা রাস্তার ওপর দিয়ে নিঃশব্দে এগিয়ে আসছে একটি বাইক। বাইকে 2 জন লোক। তাদের গন্তব্য গ্রাম পঞ্চায়েত বিমল বাবুর বাড়ি। গ্রামের উন্নয়নের টাকা আত্মসাৎ করে নিজের বাড়িটাকে প্রাসাদের মতো বানিয়েছেন বিমল। এই সব কাজই তাকে মদত দিত খোকন সমাদ্দার। বাড়ির কাছাকাছি আসার আগেই বাইকের স্টার্ট বন্ধ করে দেওয়া হলো। একজন বাইক আরোহী বাইকটি গাছের আড়ালে লুকিয়ে রেখে সেখানেই অপেক্ষা করতে লাগলেন। অন্যজন মুখে মাস্ক পরিহিত নিঃশব্দে বাড়ির পেছনের দিকে চলে গেল। বাড়ির পেছনের দিক দিয়ে একটি পাইপ বেয়ে সুকৌশলে ছাদের দিকে উঠতে শুরু করল সে। দোতলা বাড়ির এক কোণের ঘরেই থাকত বিমল বাবু। ঘরটি আগেই চিহ্নিত ছিল। দড়ির সাহায্য নিয়ে লোকটি সোজা চলে গেল সেই ঘরের জানলার কাছে। জানালাটি খোলা। ভেতরে তাকিয়ে দেখল বিমল বাবু ঘুমিয়ে আছেন। ঘরের ভেতরে একটি ছোট্ট আলো জ্বলছে। সেই আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তার মুখটা। তার পাশে ঘুমিয়ে আছে তার স্ত্রী। লোকটি খুব সাবধানে পকেট থেকে একটি বন্দুক বার করল। বন্দুকে লাগানো আছে সাইলেন্সার। বন্দুকের নল সোজা বিমলের মুখ লক্ষ্য করে ধরা হলো। কয়েক সেকেন্ডের অপেক্ষা। তারপর একটি নিঃশব্দ মুহূর্তে সব শেষ।
গুলি লাগার সঙ্গে সঙ্গেই বিমল কোনো আওয়াজ করার সুযোগই পেল না। লোকটি আবার পকেটে হাত ঢুকিয়ে একটি রুদ্রাক্ষ বের করল। সেটি বিমলের শরীরের কাছে ছুঁড়ে দিল। এরপর যেমন নিঃশব্দে এসেছিল ঠিক তেমন ভাবেই নিচে নেমে এলো এবং অন্ধকারে মিলিয়ে গেল। কেউ কিছুই টের পেল না। ঘরের ভেতরে বিছানা রক্তে ভেসে যাচ্ছে। নিথর দেহটি একপাশে নেতিয়ে পড়ে আছে। কিছুক্ষণ পর বিমলবাবু স্ত্রীর ঘুম ভাঙে। হাতের নিচে জল জল চ্যাটচ্যাটে কিছু একটা লাগাতেই চমকে ওঠেন তিনি। অন্ধকারে প্রথমে বুঝতে পারেননি সেটা কি। আলো জ্বালাতেই হতভম্ব হয়ে যান। বিছানা জুড়ে রক্ত, আর বিমলের কপালের এক পাশে একটি গুলির গর্ত আছে। তিনি চিৎকার করে ওঠেন, খুন হয়েছে, খুন! রক্ত! কে কোথায় আছো? শিগগিরই এসো, আমার স্বামী খুন হয়ে গেছে। হে ভগবান, কি হলো? কে কোথায় আছো? শিগগিরই এসো। রাত্রি 3টে নাগাদ পুলিশের গাড়ি এসে দাঁড়ালো বিমলের বাড়ির সামনে। খবর পেয়ে ইতিমধ্যেই গ্রামের লোকজন ভিড় করেছে। এএসআই রাহুল সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলেন। ঘরে ঢুকেই দেখলেন বিছানার ওপর নেতিয়ে শুয়ে আছে একটি দেহ। কপালের একপাশে স্পষ্ট গুলির চিহ্ন। এটা কখন হয়েছে? আমার স্বামী আর আমি, আমরা দুজনেই ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার ঘুম ভাঙে, আর আমি উঠে দেখি এই অবস্থা। কথা শেষ না করেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। রাহুল বাবু ঘরটা ভালো করে লক্ষ্য করলেন। দেখলেন দুটো জানলার মধ্যে একটি খোলা। এগিয়ে যেতেই তার চোখে পড়ল বিছানার ওপর পড়ে আছে একটি রুদ্রাক্ষ। তিনি সেটি হাতে তুলে নিলেন। এটা কার? দেখি দেখি, না না না, এটা তো আমার স্বামীর নয়। এটা আমি কখনো ওনাকে ব্যবহার করতে দেখিনি। এটা আমার স্বামীর নয়। রাহুল বাবু সঙ্গে সঙ্গে বুঝে গেলেন খুনি ইচ্ছে করেই এটা রেখে গেছে। আগের খুনের সময়ও ঠিক এমনই একটি রুদ্রাক্ষ লাশের পকেট থেকে পাওয়া গিয়েছিল। তার মানে খুনি কিছু একটা বোঝাতে চাইছে। ঠিক আছে, আপনারা ঘরের ভেতরটাকে খালি করুন। আমাদের কাজ আমাদেরকে করতে দিন। যান, বাইরে যান। একজন পুলিশ মৃতদেহের কয়েকটা ছবি তুলল। লাশটি পোস্টমর্টমের জন্য পাঠানোর ব্যবস্থা করা হলো। রাহুলবাবু ভাবলেন রাতেই কয়েকজন কনস্টেবল নিয়ে বাড়ির চারপাশ ভালো করে তল্লাশি করবেন। কিন্তু ততক্ষণে কয়েকজন গ্রামবাসী টর্চ হাতে বাড়ির পেছনের দিকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। যে প্রমাণ পাওয়ার সম্ভাবনা ছিল সেটাও নষ্ট হয়ে গেল। একজন কনস্টেবল দৌড়ে গিয়ে ধমকের সুরে বলল, এই এই, তোমরা কারা? আমাদের কাজ করতে দাও, সরে যাও, সরে যাও। আগে আমরা ভাবলাম যে কেউ পেছনের দিকে লুকিয়ে থাকতে পারে, তাই নিজেরাই খুঁজতে এসেছিলাম আর কি। তোমাদের মনে হয় কেউ এখানে বসে আমাদের জন্য অপেক্ষা করবে? যত সব। রাহুলবাবু দূর থেকে দৃশ্যটা দেখছিলেন। তার চোখে তখন একটাই প্রশ্ন ঘুরছে, এই রুদ্রাক্ষ আসলে কিসের ইঙ্গিত? তিনি এসআইকে কল করে এখানে সমস্ত ঘটনা জানালে ওপাশ থেকে নির্দেশ এলো, দেখো যদি কাউকে জিজ্ঞাসা করে কিছু জানতে পারো। আর হ্যাঁ, বাড়িতে কয়েকজন কনস্টেবলকেও রাখতে হবে, আর লাশটাকে ইমিডিয়েটলি পাঠানোর ব্যবস্থা করো। প্রতাপবাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। একটা কেস মিটতে না মিটতেই আবার খুন। এটা কি খুনির স্বাক্ষর, নাকি আরো বড় কোনো রহস্যের সূচনা? পুলিশ কয়েকজনকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করছে, তবে তারা কেউ স্বীকার করছে না কেউ কিচ্ছু জানে বলে। তাদের মারধর করেও ফল পাওয়া গেল না। পুলিশের ওপরে চাপ বাড়তে থাকলো। চারিদিকে খোঁজ খবর করে অবশেষে খোকনের ড্রাইভারকে পাওয়া গেল। যখন পাওয়া গেল তখন তিনি আর বেঁচে নেই, কেবল
লাশটা পাওয়া গেল। এমনিতেই ভোটের আগে দাঙ্গা বাঁধানোর জন্য কয়েকজন মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকে। তারা কম বেশি সবাই ভাড়াটে খুনি, নেতাদের হয়ে কাজ করে। এমন কিছু জনকেও পুলিশ অ্যারেস্ট করেছিল। এতেই রাজনৈতিক ব্যক্তিদের মাথা ব্যথা হয়ে গেল। এদিকে শাসক দল তোপ ডাকছে বিরোধীদের ওপরে। বিরোধীরাও কিন্তু এদের কুকর্মের কথা তুলে প্রতিবাদ করছে। সাধারণ মানুষ কিন্তু এদের মৃত্যুতে এতটুকু দুঃখ পাচ্ছে না। তাদের কথা পরিষ্কার, কেউ আছে যারা সমাজ সংস্কারক হিসাবে কাজ করছে। যে কাজ পুলিশ করতে পারেনি সেই কাজ অন্য কেউ করে দিচ্ছে। তবে এমনভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে কাজ করলে যত ভালোই কাজ করুক না কেন, এরা আইনের চোখে দোষী। এক সপ্তাহের মধ্যে 2টো খুন হয়ে গেল। কে করলো, কেনই বা করলো, এর কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এখনো আসল অপরাধী ধরা পড়ল না। এসআই প্রতাপ চক্রের ওপরে বেশ চাপ বাড়ছে। বিধায়ক তো প্রকাশ্যে বলে দিলেন, পুলিশ কোনো কাজ করছে না। এলাকায় অশান্তি ছড়াতে বিরোধীরা লোক লাগিয়ে আমাদের দলের লোকদেরকে বেছে বেছে মারছে। যারা খুন হলো তারা দুজনেই বিধায়ক ঘনিষ্ঠ। তাই জন্য তদন্তের গতি আনতে লালবাজার থেকে 5 জনের একটা টিম পাঠানো হয়েছে। লালবাজার থেকে একটা গাড়ি করে রওনা দিয়েছিল 5 জনের একটি টিম। পেছনের সিট থেকে একজন বললেন, স্যার, কেসটা কতটা জটিল মনে হয়? বেশ জটিল মনে হচ্ছে। না হলে এত তাড়াতাড়ি আমাদের ডাক পড়তো না। দেখা যাক কতটা তাড়াতাড়ি সমাধান করতে পারি। প্রতাপবাবু থানাতে নিজের কাজ করছিলেন। থানার বাইরে একটি গাড়ি এসে দাঁড়ালো। সেখান থেকে 5 জন লোক নামলেন। কেউ ইউনিফর্ম পরেনি, কোমরে রাখা আছে সার্ভিস রিভলভার। কনস্টেবল বাধা দিলেন না, কারণ একজন এগিয়ে এসে আই কার্ড দেখাতেই দরজা ছেড়ে দাঁড়ালেন। দরজায় তারপর টোকা পড়ল। প্রতাপবাবু দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে আছে 2 জন। সেখান থেকেই একজন বললেন, লালবাজার গোয়েন্দা বিভাগ থেকে আসছি, ভেতরে আসতে পারি? আসুন। প্রতাপ চক্র এই বিষয়ে সামান্য অনুমান করেছিলেন, তবে বিষয়টা যে এত দ্রুত ঘটবে উনি সেটা বুঝতে পারেননি। প্রতাপবাবু উঠে দাঁড়ালেন, মুখে সামান্য ক্ষীণ হাসি রাখলেন। লম্বা চওড়া অফিসার নিজের হাতটা এগিয়ে দিলেন প্রতাপের দিকে। আমার নাম শৈলেন বর্মন, আশা করি খবরটা পেয়েই গেছেন। প্রতাপবাবু নিজের হাতটা বাড়িয়ে হ্যান্ডশেক করলেন। আমি এসআই প্রতাপ চক্র। খবরটা কানাঘুষো শুনছিলাম, তবে এত তাড়াতাড়ি আপনি আসবেন সেটা অবশ্য আশা করিনি। আমি এই টিমের হেড, আমার সাথে আরো 4 জন আছে, আর এ হলো রজতাবু। প্রতাপ দেখলেন একটু দূরে দাঁড়িয়ে আছে আর একজন। লোকটি প্রতাপকে দেখে একটু হাসলেন। এটা স্বাভাবিক পরিচয় বিনিময় হাসি। বাকিরা কোথায়? তাদের দেখছি না যে। বাকিরা বাইরে আছে, নতুন জায়গা তাই একটু ঘুরে দেখছে। দেখুক দেখুক, শহরে দূষিত বায়ু, এখানে কদিন থাকা যাবে, কি বলেন? একদম। আচ্ছা, চা বলি? বলে দিন। মিষ্টি একটু অল্প। প্রতাপ একজন কনস্টেবলকে ডেকে 6টা চা বলে দিলেন। অল্প মিষ্টি দিতে নির্দেশ দিলেন। শৈলেনবাবু একটু গম্ভীর হয়ে বললেন, আচ্ছা প্রতাপবাবু, আপনি এখানে কতদিন আছেন? এই বছর দেড়েক হলো ট্রান্সফার হয়ে এসেছি। তার মানে আপনিও নতুন। আচ্ছা, আমাকে 2টো কেসের ফাইল দিন, ঠিক আছে? একটু দেখব। প্রতাপবাবু একজনকে ডেকে কেস 2টোর ফাইল চেয়ে নিলেন। প্রতাপবাবু 2টো ঘটনা সাধারণভাবে বলতে লাগলেন। তাদের রাজনৈতিক পরিচয় বা কাজকর্ম যা যা জানতে পেরেছেন সব জানালেন শৈলেনবাবুকে। সব শুনে শৈলেনবাবু বললেন, মনে হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা বা প্রতিশোধ। কিছু প্রমাণ জোগাড় করতে পেরেছেন? মানে কে করতে পারে এইসব? আমি যদি কিছু পেতাম তাহলে কি আর আপনাকে কলকাতা থেকে আসতে হতো? কয়েকজনকে অ্যারেস্ট করেছি আমরা। আসলে কি জানেন তো, যাদের অ্যারেস্ট করেছি তারা সবই রাজনৈতিক ছত্রছায়ার লোক। ভোট এলেই উস্কানি দেয়, দাঙ্গা করে। কেউ কেউ তো প্রফেশনাল খুনি আবার এদের মধ্যে। ওই জন্যই এদের গায়ে লেগেছে।
সামনেই ভোট তো, তাই এদের ছাড়ার জন্য চাপও আসছে। এখন কেসটা আপনার হাতে, আপনি যা বলবেন তাই হবে। এদের বিরুদ্ধে এমন কিছু প্রমাণ আছে কি যাতে বোঝা যায় এরা জড়িত আছে? না, ইমিডিয়েটলি নেই, তবে কয়েকজনের সাথে খোকন সমদ্দার ও বিমলবাবুর সমস্যা ছিল। তা ঠিক কেমন সমস্যা একটু গুছিয়ে বলুন দেখি, যদি এখান থেকে কিছু জানতে পারি। আপনারা এত দূর থেকে এলেন, একটু রেস্ট নিন, তারপরে না হয় বলছি। আমাদের এইসব অভ্যেস আছে, আপনি বলুন বিষয়টা, শুনছি। প্রতাপবাবু সংক্ষিপ্তভাবে খোকন ও বিমলের পরিচয় দিলেন। আসলে কয়েক মাস আগে এলাকায় একটা খুন হয়। যে খুন হয়েছিল তার নাম মদন। তখন অনেকেই বলেছিল খোকন খুন করতে পারে ওকে। প্রমাণ ছিল না, কেসটা ধামাচাপা পড়ে যায়, আর তার পরপরই এ দুটো মার্ডার হয়ে গেল। এদিকে রজতাবু ফাইল খুলে পোস্টমর্টম রিপোর্ট ও মৃতদেহের ছবির উপরে চোখ বোলাচ্ছেন। সেগুলো দেখে রজতাবু বলল, স্যার, এগুলো নিখুঁত হাতের কাজ। একদম কপাল লক্ষ্য করে গুলি করেছে, মানে এক বুলেটেই খেল খতম করে দিয়েছে। দুটো বুলেট একটাই বন্দুক থেকে চালানো হয়েছে। একদম ঠিক, খুনি আর কোথাও গুলি না চালিয়ে সোজা কপাল ফুটো করে দিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে এটা কিন্তু আমি দুটো লাশের কাছ থেকেই পেয়েছি। এটা তো রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ। প্রথম লাশের পকেট থেকে একটা, আর পরেরটার বিছানা থেকে আরেকটা পাওয়া গেছে। আপনার কি মনে হয় খুনি এইগুলো কেন রেখে যেতে পারে? কথা বলতে বলতেই চা এসে গেছে। চায়ে চুমুক দিয়ে তৃপ্তিবোধক আওয়াজ করে রজতাবু বলল, স্যার, চাটা বেশ করেছে, আদা দিয়ে হালকা চিনি আমার বেশ পছন্দের। বুঝলেন প্রতাপবাবু, আমার এই কলিগ চায়ের খুব ভক্ত। সকাল বিকেল 3 কাপ চা খায়। স্যার, 3 না 4 কাপ হবে, আর সময় সুযোগে ওটা আরো 2 কাপ বাড়ে। তা আপনাদের খাওয়ার আর থাকার ব্যবস্থা করতে হবে তো? দরকার নেই, আমাদের অলরেডি ব্যবস্থা হয়ে গেছে। কোথায়? এখানে আসতেই যে মিতা ভবন আছে ওখানেই। এরপরে আরো কিছুক্ষণ দুতরফা কথা হলো। মোটামুটি কেস সম্পর্কে ধারণা পাওয়া গেল। শৈলেনবাবু বললেন, ঠিক আছে, আমরা এখন আসি, আর এই দুটো ফাইল আমি নিয়ে যাচ্ছি। এখন থেকে এই দুটো কেসের তদন্তই আমরা করব। আপনি কেবল আমাদের সাহায্য করবেন, আর যা যা জানার থাকবে আপনার থেকে আমরা জেনে নেব। যাদের অ্যারেস্ট করেছেন কালকে তাদের সাথে আমরা কথাও বলবো। ওকে? শৈলেনবাবু পকেট থেকে একটা কাগজ বের করে এগিয়ে দিলেন প্রতাপবাবুর দিকে। প্রতাপবাবু সেটা চোখ বুলিয়ে বুঝলেন তাকে এই কেস থেকে সরানো হয়েছে। এই কেস এখন লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে, যার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র অফিসার শৈলেনবাবু। সবটা বুঝে প্রতাপবাবু বললেন, আপনারা যা বলবেন। আমার নাম্বারটা নিয়ে নিন, আর আমি একজনকে আপনাদের সাথে দিয়ে দিচ্ছি। আপনাদের যেখানে যাওয়ার দরকার হবে বলবেন, ও নিয়ে যান। বাহ, বেশ ভালোই হলো। ঠিক আছে, এখন চলি। যদি দরকার হয় তখন ডেকে নেব, এখন লাগবে না। রাঠোরবাবু সুকৌশলে বিধায়ককে বলে এই তদন্তের ভার লালবাজারের হাতে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আসলে উনি মনে মনে ভয় পাচ্ছিলেন, খুনিদের টার্গেটে হয়তো তিনিও আছেন। এমনভাবে খুনগুলো হচ্ছিল, সেটাতে ভয় পাওয়ারই কথা। যেদিন রাঠোরবাবু বিধায়ককে কল করলেন সেদিনের কথা। রতন পোদ্দার ফোন ধরলেন। উনি জানতেন রাঠোরবাবু ঠিক ওনার সাথে যোগাযোগ করবে। কেমন আছেন রাঠোরবাবু? আমি ভালো আছি। আপনি এখন কোথায়? একটু কথা ছিল। আমি এখন কলকাতায় আছি, সামনে ভোট আছে, সকলের সাথে মিটিং করতে হচ্ছে, বলতে পারেন খুবই ব্যস্ত। তা আপনার এলাকায় কি কি ঘটনা ঘটছে খবর নিয়েছেন তো? কিছু একটা করুন, এমন করলে তো লোকে ভয় পাবে। আপনি একদমই চিন্তা করবেন না, আমি সব দিকেই নজর দিচ্ছি। এগুলো বিরোধীদের চক্রান্ত। আসলে যে দুজন মারা গেছে তারা আমাদের দলের কর্মী ছিল, আপনি সবই তো জানেন। পুলিশ কি করছে বলুন তো? দুটো খুন হয়ে গেল, এখনো কোনো তাড়া নেই, তাও আবার দুজন শাসক দলের লোককে। এই নতুন এএসআই কি করছে কিছু বলুন। পাক্কা হারামি লোক আছে এই নতুন এসআই। তবে আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। এই কেসটা যাতে লালবাজার তদন্ত করে সে বিষয়টা আমিই দেখছি। দেখুন, এলাকা আপনার, ভোট
ভোটের আগে এমন উত্তপ্ত হলে সমস্যায় পড়বে না আপনি। আর বুঝতেই পারছেন, আমিও অনেক ইনভেস্ট করে ফেলেছি। একটু দেখুন কে কাজগুলো করছে। ঠিক আছে, আমি পুলিশের উপর মহলের সাথে কথা বলছি, যাতে স্পেশাল টিম এনে তদন্ত শুরু করা যায়। এটাও দেখবেন যাতে কেঁচো খুঁড়তে গিয়ে কেউ টেনা বেরিয়ে পড়ে। আপনি কি ভাবছেন এর সাথে আমি জড়িয়ে থাকতে পারি? এমন কেউ কি এই কাজগুলো ঘটাচ্ছে? হতেই পারে বিধায়ক বাবু, হতেই পারে। দেখুন, আমার কিছু হলে এই এলাকায় আর কোনো ইনভেস্টর আসবে না, জমির দামও এত পাওয়া যাবে না। তাছাড়া আমি আপনার পার্টিকে কতটা দিই সেটা আর বলতে হবে না নিশ্চয়ই। আমি চাইলেই উপর মহলের সাথে কথা বলতে পারতাম। আরে রাঠোর বাবু, আপনি তো দেখছি ভয় পেয়ে গেছেন। তবে একদম চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। কালকেই বিধায়কবাবু ফোন করে খবরটা দিয়েছিলেন রাঠোর বাবুকে। লালবাজার থেকে স্পেশাল 5 জনের একটা টিম আসছে। এবার আশা করছি যে আসল অপরাধী ধরা পড়বে। ভোটের আগে যে কী সব শুরু হলো বলুন তো, এই বিরোধীরা না বড্ড উঠে পড়ে লেগেছে। অনেক ধন্যবাদ। আমি তো খুব ভয়ে ছিলাম। ওনাদের থাকার ব্যবস্থা আমার হোটেলে করে দিচ্ছি, আশা করি অসুবিধা হবে না। রাঠোরবাবু সব দিক বিবেচনা করে ওনার একটি হোটেলে ওনাদের থাকার ব্যবস্থা করে দেবেন বলেছিলেন। ওনারা আসলে কাছাকাছি থাকলে সব দিক বেঁচে থাকবে। রাঠোরবাবু এই এলাকায় অনেক টাকা ইনভেস্ট করেছেন। খোকন সমাদ্দার ওনাকে কম দামে জমি দিয়েছেন। একটিতে চাল মিল করেছেন, একটিতে হোটেল করেছেন, আর একটিতে একটি রিসর্ট করার কথা চলছে। যাদের থেকে জমি নেওয়া হচ্ছে তারা অনেকেই রাজি হচ্ছে না চাষের জমি দিতে, কেউ বা কম দামে জমি দিতে। খোকন এই দিকটাই দেখছিল। হঠাৎ করে খোকন এমনভাবে মার্ডার হয়ে যাওয়াতে প্রজেক্টের কাজ কিছুটা হলেও পিছিয়ে পড়বে। স্পেশাল টিম 2টি ফাইল থেকে যেটুকু পেয়েছে সেটুকু নিয়েই সরজমিনে তদন্ত করতে লাগলেন তারা। 2টো টিমে ভাগ হয়ে 2টি আলাদা আলাদা তদন্তের জন্য গেলেন। প্রথম টিমের দায়িত্বে আছেন শৈলেন, আর অন্য টিমের দায়িত্ব দেওয়া হয়েছে রজতাবকে। শৈলেনবাবু টিম খোকন সমাদ্দারের বাড়ি ও এলাকায় খবর নিয়েছেন, সেখান থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছেন। তাছাড়াও খোকন যে রাতে খুন হয়েছে ওই দিন রাতে সঙ্গে থাকা 4 জনকে আলাদা আলাদা জেরা করেছে। তবে সবারই কথাটা সমান। এলাকার লোকজন প্রথমে মুখ খুলতে চায়নি। পরে শৈলেনবাবু বলেন, দেখুন, আমরা লালবাজার থেকে আসছি, আর আপনাদের কোনো ভয় নেই। আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা আমাদের সাহায্য করুন, তবেই তো আসল অপরাধী ধরা পড়বে, তাই না? দেখুন স্যার, এই গোটা পশ্চিমবঙ্গ আজ কিছু সুবিধাভোগী মানুষের দখলে, যারা নিজেদের স্বার্থে অন্যায়কে প্রশ্রয় দেয় এবং অন্যায়ের পক্ষ নিয়ে বেঁচে থাকে। তাদের অবৈধ সম্পত্তির পরিমাণ কত, কোথায় কি লুকোনো আছে, তার কোনো হিসেব নিকেশ নেই। একের পর এক অন্যায় করেও তারা ওই শাসকের সিংহাসনের ছায়ায় আশ্রয় পেয়ে যায়। শাস্তি তাদের কখনো ছুঁতে পারে না স্যার। শৈলেনবাবু বুঝলেন ইনি আরও কিছু জানেন। তার মানে একটু খোঁচাতেই উনি পেটের কথা গল গল করে বমি করে দিলেন। আর দেখুন, সবাই সব কিছু জানে স্যার, তবুও চুপ করে থাকে। আমরা নেহাত আশা করি যারা অন্যায় করবে তারা ঠিক শাস্তি পাবে। ওই খোকন সমাদ্দার অনেক কুকীর্তি করেছে, আর ওকে প্রশ্রয় দিত ওই এলাকার বিধায়ক। তাই জন্যই তো পুলিশ কিছু করতে পারতো না। এলাকায় খোকনের দাপটে লোকে শান্তিতে থাকতে পারতো না। ওই খোকন সমাদ্দার এলাকার দাঁপুটে নেতা। যত বড় বড় অন্যায় সবে তার হাত ধরেই হতো। আগে ভয় দেখিয়ে সবার কাছ দিয়ে টাকা তুলতো। ওই রতন পোদ্দার যবে থেকে বিধায়ক হয়েছে তারপর থেকে শুরু হয়েছে এলাকায় এক প্রমোটারি রাজত্ব। যেখানেই খালি জমি চোখে পড়ে সেটাই কম দামে কিনে নিয়ে সাধারণ মানুষকে চড়া দামে বিক্রি করা হয়। আর কেউ যদি সেই দামে জমি দিতে না চায় তাহলে তার বেঁচে থাকা না থাকা দুটোই সমান হয়ে যায়। নতুন কোথাও ফ্ল্যাট উঠতে হলে নির্দিষ্ট শতাংশ কাটমানি দিতেই হবে, নইলে সেই ফ্ল্যাটের কাজ একেবারে বন্ধ। বেশিরভাগ সরকারি প্রকল্পের কাজও তো ওর এই পরিচিত ঠিকাদাররাই পায়, আর সেখান থেকেও নিয়ম করে কাটমানি ওঠে।
এই টাকা যে কেবল খোকন সমাদ্দারের পকেটেই যায় তা বলা ভুল হবে। এর একটা অংশ যায় পার্টির তহবিলে। প্রশাসন সবকিছু যেন চুপ থাকে, কেউ টু শব্দটি করার সাহস পর্যন্ত পায় না। খোকন সমাদ্দারের নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এমনই ওর দাপট, এমনই ওর ক্ষমতা। এগুলো ছাড়াও যে কত কুকীর্তি আছে তা কেউ জানে না। এদিক ওদিক করে আরও শৈলেনবাবু কিছু মানুষের সাথে কথা বলেছিলেন। সেখানে একজনের থেকে জানতে পারেন, দেখুন, আমাদের সকলের অনুমান কয়েক মাস আগে যে মদন খুন হলো না, ওর কাটা দেহটা পাওয়া গেল, সেটা ওই খোকনের কাজ। এলাকাটা একেবারে নোংরা করে রেখে দিয়েছিল, সব ওই পাপের শাস্তি। শৈলেনবাবু একটি চায়ের ঠেকে গেলেন। সেখানেও কয়েকজনের সাথে কথা বলে বেশ কয়েকটি তথ্য সংগ্রহ করেছিল। গ্রামের একজন লোক বললেন, বিধায়কের সাথে খোকনের লেনদেনের সম্পর্ক পার্টির একটা ছেলে বলেছিল কয়েক মাস ধরে খোকনের সাথে নাকি বিধায়কের মন কষাকষি চলছিল। উনি ভোটের জন্য বেশি দাবি করছিলেন। এদিকে খোকন নাকি দেয়নি এমন কিছু। টাকার জন্য লোকে নিজের বাবা মাকে মেরে ফেলে, সেখানে খোকন তো আর কোন ছাড়। রাঠোর বাবুর সাথে বেশ ক্যাচাল লেগেছিল। তাই নাকি? তা ঠিক কি বিষয়? আরে আর বলবেন না, জমি আমাদের আর সেই জমি ওনার চাই। তার জন্য খোকনকে কয়েক লাখ টাকা দিয়েছিলেন। যাদের থেকে জমি কিনবেন তারা রাজি না থাকলে কি জোর করে রাজি করাবে বলুন তো? শৈলেনবাবু কয়েকটি বড় বড় তথ্য পেলেন। সেগুলোকে নিয়েই বেশ ভাবতে লাগলেন। তার মানে লোকটার সাথে সকলের সমস্যা। বিধায়কের সাথে রফা নিয়ে, রাঠোরের সাথে জমির বিষয় নিয়ে, আবার বিরোধীদের সাথেও ঝামেলা। এদিকে মদন কেসে অভিযুক্ত না হলেও গ্রামের লোক মনে করে ওর খুনটাও বেশ জটিলভাবে হয়েছে। এর মধ্যে থেকে যে কেউ খুনটা করাতে পারে। অন্যদিকে রজতাবও গিয়েছিল বিমল বাবুর বাড়িতে। বাড়িতে শোকের ছায়া। তবে এটা যে একটা পঞ্চায়েত প্রধানের বাড়ি হতে পারে সেটা ধারণার বাইরে। কি বিশাল অট্টালিকার মতো বাড়ি দেখলেই চোখ ধাঁ দিয়ে যায়। রজতাবও ওনার স্ত্রী ও বাকিদের কয়েকটা প্রশ্ন করেন। এএসআই রাহুল এসেছিলেন থানা থেকে। রাহুল বললেন, যেদিন খুন হয় সেদিন রাতেই থানায় খবর যায়। ঠিক এই বিছানায় শুয়েছিলেন তিনি। এই দেখুন, এই ছবিটা। মাথার কাছের জানলাটা খোলা ছিল। তার মানে জানালা দিয়েই গুলি চালানো হয়েছে? আমরা ছাদ থেকে দড়ি পেয়েছিলাম। আমাদের অনুমান যে পিছনের দিকের পাইপ বেয়ে খনি উঠেছিল, এরপরে দড়ি দিয়ে ঝুলে একদম জানলার কাছে এসে গুলিটা করে। যে এটা করবে তার মানে সে দক্ষ, আর আগে থেকেই জানতো কোথায় কি আছে। না হলে রাতে অন্ধকারে এটা করতে পারতো না। হ্যাঁ, একদমই তাই। আপনার কি মনে হয় এর সাথে বাড়ির লোক জড়িত থাকতে পারে? তাদের কাউকে সন্দেহ করেন? দেখুন, আমার মনে হয় না বাড়ির কেউ এটা করবে বলে। বাইরে ওনার ব্যাড রিপোর্ট থাকলেও ঘরের সকলের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, এইটা খবর নিয়েছি আমরা। কেন, এটাও তো হতে পারে ঘরের কেউ লোক লাগিয়ে করালো, আর রুদ্রাক্ষ দেখে নিল যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। এটাও হতে পারে। এই দিকটা যদিও ভাবা হয়নি। ওনার ফোন কল ডিটেলস আর বাড়িতে কে আছে আমার একটা লিস্ট লাগবে। সবার সাথে আলাদা করে কথা বলবো। সারাদিনের পরে রাতে সকলে একসাথে বসে আছে। শৈলেনবাবু রজতাবর উদ্দেশ্যে বললেন, তা কি কি খবর পেলে? এখান থেকে কিছু ক্লু পাওয়া গেল? হ্যাঁ, একটুও না। কেউ কিছুই বলতে পারলো না। তবে লোকটা যে বিশাল সম্পত্তি করেছে এটা দিব্যি বুঝতে পারলাম। কি বিশাল বড় বাড়ি! তবে একটা জিনিস স্যার, আমার মনে হয় কেউ ভাড়াটে খুনই লাগিয়েছে। না হলে কেউ জানালা দিয়ে ঝুলে গুলি করে খুন করতে পারতো না। যে দুজন খুন হয়েছে তারা দুজনেই শাসক দলের হয়ে কাজ করত, বেশ পাওয়ারফুল ছিল। বড় কোনো মোটিভ ছাড়া এত বড় রিস্ক কেউ নিত না। খোকন সমাদ্দার যেদিন খুন হলেন ওই দিন রাঘব রাঠোরের বাড়ি থেকে ফিরছিলেন। খবর পেলাম এই রাঘব রাঠোর নাকি অনেক টাকা দিয়েছিলেন। সময়ে সেই জমি তিনি পাননি। একবার কথা বলা দরকার, বুঝলে? আপনার কি মনে হয় আর কেউ খুন হতে পারেন?
এমন কিছু হলে খুনি আমাদেরকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছে, এটাই ধরে নিতে হবে। স্যার, গ্রামবাসীদের ও এলাকাতে অ্যালার্ট করতে হবে। বাইরের কোনো অপরিচিত লোকের কার্যকলাপে সন্দেহ হলে যেন থানাতে রিপোর্ট করে। রাঘব রাঠোরের বিষয়ে শৈলেনবাবুর টিম খোঁজ নিয়েছে। রাঠোরবাবু কলকাতাতে থাকেন, ওখানেই বেশ কয়েকটা কারখানা আছে। বছর 5-6 হলো এই এলাকাতে একটা মিল করেছেন, একটি হোটেল আছে, সাথে জমি কিনেছেন, বড় প্রজেক্ট করবে হয়তো। আরও কয়েকটি তথ্য জোগাড় করেছেন। শৈলেনবাবু এই বিষয়ে জানতে ফোন করলেন রাঠোর বাবুকে। আমি লালবাজার থেকে শৈলেন বলছি। নমস্কার শৈলেন বাবু, তা কি জানতে চান বলুন। তাই যেদিন খোকন খুন হলো উনি কি আপনার ওখানে গিয়েছিলেন? হ্যাঁ, উনি এসেছিলেন তো, একটা পার্টি ডেকেছিলাম, ওনাকেও বলেছিলাম। তা আপনার সাথে কিভাবে পরিচয়, সম্পর্ক কেমন ছিল? বছর 7 আগে পরিচয় হয়, আর আমাদের সম্পর্ক ভালোই ছিল। ওনার খুনের সাথে এইসব প্রশ্নের কি মানে ঠিক বুঝলাম না। খবর পেলাম উনি নাকি আপনার থেকে কয়েক লক্ষ টাকা ধার নিয়েছিলেন জমি দেবেন বলে, তবে আপনি জমি পাচ্ছিলেন না বলে ডেকেছিলেন। একদম ঠিক। তবে সেদিনও এই বিষয়ে আমার সাথে কথা হয়েছিল, উনি জমির ব্যবস্থা করে দেবেন বলে কথা দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, এখন রাখলাম, পরে যদি দরকার হয় আবার কল করব কিন্তু। হ্যাঁ, আপনি কি আমাকে এই খুনের সাথে জড়াচ্ছেন নাকি? হতেই পারে আপনি জমি পাচ্ছিলেন না, সেই আগে। না, আমি এই বিষয়ে জানি না। আমার জমি দরকার ছিল, আর সেটা একমাত্র খোকন ব্যবস্থা করে দিতে পারে। তাহলে ওকে মেরে আমার লাভ কি বলুন? লাভ ক্ষতির হিসেব ব্যবসাদাররা করে, আমরা তো কেবল আসল সত্য বের করি, আর বাকিটা সময়ই বলবে। ফোনটা রাখার পরে রজতাবু জিজ্ঞেস করলেন, স্যার, আপনি কি এই রাঘব বাবুকে সন্দেহ করছেন? না করার কিছু নেই। জমি কিনবে বলে কয়েক লাখ টাকা দিয়েছিল, এখন খোকন জমি দিচ্ছে না, তখন রেগে গিয়ে খুনটা করালো। তবে বিমল বাবুকে মারলো কেন? বিমল আর খোকন দুজন বন্ধু ছিল, হতেই পারে এই জমির কেসে বিমলও যুক্ত ছিল। গ্রামের একজন প্রধানের না হলে কি করে এত বড় বাড়ি হয়? একদম স্যার, তবে এই কেসটা বেশ জটিল, একদম গোড়া থেকে ধরতে হবে। রজতাবু, আমাদের কোনো ক্লু মিস করলে হবে না। দুজন লোক খুন হয়েছে, তার থেকেও বড় কথা কে খুন করলো। আসলে যারা খুন হলো তারা যে কতটা খারাপ আর নিকৃষ্ট মানুষ ছিল, যাদের সাথে অন্যায় হয়েছিল তারাই কেবল জানে। মনে মনে সেই সব মানুষগুলো আশীর্বাদ করছে খুনিকে। রাতের দিকে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। ভোটের আগেই পুলিশের এই তৎপরতা অনেকের অসুবিধার কারণ হয়েছে। রাত যত গভীর হয় ততই বাড়ে অপরাধ। কোনো এক মানুষ সংকল্প নিয়েছে দোষীদের শাস্তি দেওয়ার। রাঠোরবাবু দুপুরেই কলকাতা গিয়েছেন। কলকাতায় নিজের বাড়িতেই ছিলেন রাঠোরবাবু। রাতে ল্যাপটপ নিয়ে কাজ করছিলেন। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ঢুকলো। মেসেজটা খুলেই দেখলেন একটা রুদ্রাক্ষের ছবি সেন্ড করেছে কেউ। রুদ্রাক্ষ? কে পাঠালো এত রাতে? অপরিচিত নাম্বার দেখে নাম্বারটি ব্লক করলেন। রাঠোরবাবুর বাড়ি এখানে না, ওনার পরিবার থাকেন মুম্বাইতে। ব্যবসার সূত্রে এই কলকাতায় এসেছিলেন 10 বছর আগে। তারপরে নিজের দক্ষতায় গড়ে তুলেছেন একটি কোম্পানি। বছর 3 হলো হোটেল ব্যবসায় নেমেছেন। সকালে মুম্বাই যাওয়ার ফ্লাইট আছে। সকাল 10টা বাজছে। শৈলেনবাবু খবরটা পেলেন। কারোর সাথে একটা কথা বলেই রজতাবুর উদ্দেশ্যে বললেন, কলকাতা থেকে একটা খবর এলো, বিখ্যাত ব্যবসায়ী রাঘব রাঠোরকে কেউ গুলি মেরেছে। তার মানে আমরা যাকে সন্দেহ করছিলাম উনিও খুন হলেন। তার মানে কেউ একজন আছেন যিনি সকলকেই মারছেন, নাকি রাঠোর বাবুর কেসটা অন্য? রজতাবু, একটু না ভালো করে খোঁজ নাও, এই দুটো কেসের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো যোগাযোগ আছে কিনা। টিমের বাকিরা তখন নিচে ছিল, তারাও আসতে খবরটা তাদের দিলেন রজতাবু। সকলের মুখ গম্ভীর হয়ে গেল। পুলিশ যখন পৌঁছেছিল স্পটে তখন দেখল রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে রাঠোর বাবুর গাড়িটা।
চারিদিকে জনতা ভিড় করে আসে। বুকের বাঁ দিকে ও ডান দিকে বুলেট ভেদ করে গেছে। চোখটা খোলা, মৃত্যুর কোলে ঢলে পড়েছে রাঠোর বাবু। সম্ভবত নিজে চোখেই দেখেছেন খুনিকে। বুঝতে পারার আগেই দুটো গুলি চালিয়ে দিয়ে পালিয়ে গেছে আততায়ী। গাড়ির ড্রাইভার দূরে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। পুলিশ দেখে আরো ভয় বেড়েছে তাদের। পুলিশ যখন প্রশ্ন করল, তুমি ড্রাইভার? হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছিলাম ওনাকে এয়ারপোর্টে। তারপরে কি হলো? কি হলো বলুন তো, একজন হুট করেই রাস্তার মধ্যে চলে এলো। আমি ব্রেক কষে দাঁড়ালাম। ছেলেটি উঠে বলল যে সরি, আমি দেখতে পাইনি। ছেলেটি পেপার বিক্রি করতে বেরিয়েছিল। স্যার জানলার কাঁচ নামিয়ে আমায় বললেন যে একটা পেপার নিয়ে নিতে। ছেলেটি জানলার কাছে গিয়ে হঠাৎ করেই বন্দুক দিয়ে গুলি করলো দুটো। আর আমি বোঝার আগেই একটা বাইক এসে দাঁড়ালো, ওতে উঠে দ্রুত চলে গেল। আমি আর ঠিক আছে, আপনি চলুন আমাদের সাথে। বেলার দিকে শৈলেনবাবু কল করেছিলেন রাঠোর বাবুর কেসের অফিসারকে। তিনি হয়তো সন্দেহ করেছেন এই তিনটে খুন এক সুতোয় বাঁধা। কিছু একটা কমন লিঙ্ক নিশ্চয়ই আছে। উনি জানতে চেয়েছিলেন, আমি লালবাজার থেকে শৈলেন বলছি, আমার কিছু জানার আছে। হ্যাঁ বলুন স্যার, কি জানতে চান? আপনি রাঘব রাঠোরের কেসটা তদন্ত অফিসার ছিলেন তো? আমি কেসটা দেখছি। কেন বলুন তো? আচ্ছা, মিস্টার বসু খুনের স্পট থেকে কোনো রুদ্রাক্ষ পাওয়া গেছে কি? না না, এমন কিছু পাইনি। খুনি একটি ছেলে, গাড়ি ড্রাইভার দেখেছে। আসলে আমরা দুটো কেসের তদন্ত করছি। আমরা আমাদের সন্দেহের তালিকায় রাঠোর বাবুকে রেখেছিলাম, এবার দেখছি উনিও খুন হলেন। ঠিক আছে, যা যা জানতে পারবেন একটু আমায় জানাবেন। হ্যাঁ অবশ্যই স্যার, আমি নতুন কিছু জানতে পারলে আপনাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ মিস্টার বাসু। পুলিশ ডিপার্টমেন্টকে বুড়ো আঙুল দেখিয়ে এক প্রকার চ্যালেঞ্জ করে 3 নম্বর খুনটা হলো। পুলিশ কিছুই করতে পারল না। যাকে সন্দেহের তালিকায় রাখা হচ্ছে সেও খুন হলো। পাকা কোনো প্রমাণ নেই কে করতে পারে। 2 দিন কেটে গেলেও পুলিশ কাউকেই ধরতে পারল না। শৈলেনবাবু সাদা বোর্ডের ওপরে 3 জনের নাম লিখলেন। টিমের সকলেই ওনার দিকে তাকিয়ে আছেন। সকলেই জানেন কেসটা কতটা জটিল হয়েছে। 3 নম্বর খুন। কেন খুন হচ্ছে এই মোটিভ বোঝা যাচ্ছে না। কারা করতে পারে ধারণা পাওয়া যাচ্ছে না। প্রথমে খুন হলো খোকন সমাদ্দার, তারপরে বিমল বাবু, আর তারপর রাঘব রাঠোর। এরা 3 জন পরিচিত ছিল, এই এলাকার সাথে সম্পর্কিত। একটা রং নাম্বার থেকে কল আসছে দেখে ধরলেন শৈলেনবাবু। হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি এই এলাকার বিধায়ক রতন পোদ্দার বলছি। ও বলুন স্যার, কিছু বলবেন? খুনি কবে ধরা পড়বে? এদিকে যে 3 নম্বর খুনটাও তো হয়ে গেল। স্যার আমরা চেষ্টা করছি। ভালো হলো আপনি কল করলেন। আমরাও ভাবছিলাম আপনার সাথে একটু কথা বলবো, কিছু জানার আছে আমাদের। বলুন, কি জানতে চান? আচ্ছা স্যার, খোকনের সাথে আপনার কোনো কিছু নিয়ে সমস্যা ছিল কি? না, কেন বলুন তো? আসলে আমরা তদন্ত করতে গিয়ে জানতে পারি খোকন যে তোলা তুলতো তার একটা ভাগ আপনি নিতেন, আর এই নিয়েই কিছু সমস্যা চলছিল আপনাদের দুজনে। এটা একদম মিথ্যে কথা। খোকন আমাদের দলের লোক ছিল। ও মারা যেতে আমাদের সব থেকে বেশি ক্ষতি হয়েছে। আর ওই প্রধানও আমাদেরই দলের লোক ছিল। এইগুলো সব বিরোধী দলের কাণ্ড, বুঝলেন? ওরা চাইনি এলাকায় কারখানা হোক, রিসর্ট হোক, ব্যবসা বাড়ুক, গ্রামের লোকজন কাজ পাক। তাই জন্যই তো আদা জল খেয়ে আমাদের পিছনে লেগে গেছে আর উল্টো পাল্টা রটাচ্ছে। কথাগুলো এক টানা বলে গেলেন, তারপরে নিজেই রাখছি বলে ফোনটা কেটে দিলেন। শৈলেনবাবু বুঝলেন জোঁকের মুখে নুন দেওয়া হয়েছে, তাই ছটফট করছে। শৈলেনবাবু দেখলেন মিস্টার বসু কল করেছেন। বলুন, কিছু জানতে পারলেন? আপনার কথা সত্য। আমাদের আইটি টিম ফোনের লক খুলে হোয়াটসঅ্যাপ চেক করতেই দেখেছে যেদিন খুন হন রাঠোর বাবু, ওই দিন রাতে এক অচেনা নাম্বার থেকে কেউ একজন রুদ্রাক্ষের ছবি পাঠিয়েছিলেন। মাই গড! আমি অলরেডি নাম্বারের ডিটেলস বের করতে বলেছিলাম,
যা জানতে পারবো হোয়াটসঅ্যাপ করে দেবো। গাড়িটা এসে থামলো পুলিশ স্টেশনে। সেখান থেকে নেমে শৈলেনবাবু ঢুকলেন প্রতাপ চক্রের রুমে। আসবো প্রতাপবাবু? ও আপনি আসুন আসুন। রাঠোরবাবু কদিন আগে খুন হয়েছে, জানেন তো? সেই খবরটা পেয়েছি। আরে টিভিতে খবরটা দেখালো তো, পেপারও দিয়েছিল। কেউ বুকে গুলি করেছে। আমরা জানতে পেরেছি। এই 3টি কেস একই সূত্রে বাঁধা, ওই রুদ্রাক্ষ। বলেন কি? তা যে খুন করলো তাকে ধরা গেছে? না না, সেটা হয়নি। খুনের আগের দিন রাতে কেউ একটা রুদ্রাক্ষের ছবি পাঠায় হোয়াটসঅ্যাপে। নাম্বার ট্র্যাক করে জানলাম ওটা খোকনের ড্রাইভারের। সে তো মারা গেছে, তার মানে ওই নাম্বারটা কেউ ব্যবহার করছে। কে ওটা ব্যবহার করছে সেটা জানা যাবে কি? সেটা দেখছি। কোথা থেকে বা কোন ফোন থেকে এইগুলো ব্যবহার করা হচ্ছে সেটা দেখে নেব। আচ্ছা, বিধায়ককে এই কেসে সন্দেহ করা যেতে পারে? আশা করি অনেক কিছুই জেনেছেন, তাই এই প্রশ্নটা করতে পারলেন। দেখছি বিষয়টা। আমাদের আরো গভীরে যেতে হবে। পুলিশ আরো গভীরে গিয়ে তদন্ত করতে লাগলো। এই যে মিলের মালিক রাঠোর বাবু, উনি এখানে কবে নাগাদ জমি কিনেছেন, কার কাছ থেকে জমি কিনেছেন, এই কাজে খোকন সমাদ্দার বা বিমল কেমনভাবে সাহায্য করেছে, বা হোটেলের জমি, রিসর্ট, এই জমি সংক্রান্ত কোনো কেস আছে কিনা সব ঘাঁটতে লাগলেন তারা। যখন শৈলেনবাবু ও তার টিম এই বিষয়ে জোর দিলেন, তখন কয়েকটা গুরুত্বপূর্ণ কথা জানতে পারলেন একজনের থেকে। বছর 7 আগেকার ঘটনা, তখনও মিলটা হয়নি। ওই জায়গায় সারি সারি চাষের জমি। হঠাৎ একদিন শুনলাম ওই জায়গা কিনতে চাইছেন খোকন সমাদ্দার। চাষের জমি কেউ কেন দিতে চাইবে? তবে এই বিষয়ে কেউ বাধা দিলে রক্ত গঙ্গা বয়ে যাবে। এক প্রকার বাধ্য হয়ে কম দামে জমি দেওয়া হলো। তারপর একদিন দেখলাম মাপঝোপ হলো, জমি কিনলেন শহরের কোনো বাবু। তারপরে দেখলাম একটা বিশাল মিল তৈরি হলো। আগে মানুষ মিলের চাল খেত না, ওটা হওয়ার পরে চালের দাম কমে গেল। কেউ কষ্ট করে আর ধান থেকে চাল করে না। আমরা যারা চাষের ওপর নির্ভরশীল, তারা ধান থেকে চাল করি বা ধান বিক্রি করতাম, তাদের লস হলো। এছাড়াও কয়েক মাসের মধ্যে আমাদের চাষের জমির ক্ষতি হলো। কারখানা থেকে নোংরা দূষিত জল গিয়ে চাষের জমিতে মিশত। তাছাড়াও পাশের নদীতেও সেই জল ফেলত, ফলে নদীর জল ব্যবহার করাতে চামড়ার রোগ দেখা দিল। গ্রামের মানুষ অসহায় হয়ে গেল। এই গ্রামের হাই স্কুলের শিক্ষক ছিলেন অরবিন্দ বন্দ্যোপাধ্যায়। উনি আমাদের সবাইকে নিয়ে থানাতে ভিডিওতে অভিযোগ করলেন। পুলিশ প্রশাসন সবটাই জানার পরেও কিছুই বলল না। দীর্ঘদিন আমরা এদিক ওদিক জানিয়ে কোনো লাভ হলো না। ওই বড়লোক রাঠোর সবাইকে টাকা দিয়ে কিনেছিল। বিমল ও তার দলবল আমাদের সবাইকে শাসাতে লাগলো, এমনকি খুন করে ফেলবে এমন হুমকি দিয়েছিল। বিমলের পেছনে ছিল খোকন। খোকন আবার ছিল বিধায়কের চেলা, তাই কে কাকে রাখে। পুলিশ প্রশাসন নীরব থাকলো। একদিন অরবিন্দ বাবু আমাদের সকলকে বললেন, দেখো, আমি অনুমান করতে পারছি তোমাদের এই চাষের জমি কয়েক বছর পরে আর থাকবে না। মিলের নোংরা দূষিত জলের ফলে এর জমির উর্বরতা নষ্ট হবে। তখন তোমরা বিক্রি করে দেবে, এরাই ওটা চায়। তাছাড়া এই নোংরা জল নদীতে যাচ্ছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। মাছ ধরবে এই জলে যারা চান করবে, তাদের ত্বক চুলের রোগ হবে। তাই তোমরা প্রতিবাদ থামিও না। আমরা একদিন সকলে মিলে রাস্তায় ধর্নায় বসলাম, যদি প্রশাসনের একটু টনক নড়ে। আমাদের এই ধর্নাকে তুলতে কত রকম চেষ্টা করা হলো। কাউকে টাকা দেবে বলল, কারো ছেলেকে মিলে চাকরি, কাউকে অন্য জায়গায় ভালো জমি। আমরা যারা রাজি হলাম না, তাদের খুন, এমনকি বাড়ির মেয়েদের ধর্ষণ করে দেবে এমন ভয় দেখাতে লাগলো। একদিন খোকন সমাদ্দার এলো চাষিদের সাথে কথা বলতে। সকলেই জানে খোকন কেন এসেছে, তবে আমরাও দমবার পাত্র না।
পুলিশ প্রশাসনকে বলেও কোনো কাজ হচ্ছে না, তাই আজকে এই প্রতিবাদ। আমাদের সাথে অরবিন্দ বাবু সেদিন উপস্থিত ছিলেন। বলছি, অরবিন্দ বাবুর সমস্যাটা ঠিক কিসের জন্য? এই সমস্যাটা বহুদিনের, সকলেই জানে। না, একটু খুলেই বলুন না, আমিও শুনি। এই যে মিলটা দেখছেন, এখান থেকেই যে দূষিত জল বের হয়ে ডাইরেক্ট ওই নদীতে মিশছে। আপনি তো জানেন এই নদীর জলের ওপরেই গ্রামের চাষিরা নির্ভর করে। তাছাড়া মিলের জল পাশের জমিতে মিশছে, ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। সমস্যাটা চাষিদের, এখানে আপনি আসছেন কেন? দেখুন, সমস্যাটা চাষিদের কেবল নিজেদের নয়, এটা কিন্তু গোটা এলাকার, এমনকি এই পরিবেশের সমস্যা। ইচ্ছে করে নদীকে, পরিবেশকে দূষণ করা হচ্ছে। দেখুন, আপনি এলাকার মাস্টার, মাস্টারিটা ভালো করে করুন মশাই, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই ঘটনার 1 সপ্তাহ পরে শুনলাম অরবিন্দ বাবু আত্মহত্যা করেছে। আদৌ সেটা আত্মহত্যা নাকি খুন করে ঝুলিয়ে দিয়েছে, কি করে জানবো? একটা ভালো মানুষ শেষ হয়ে গেল, একটা ভালো মানুষ। ওনার পরিবারে কে কে থাকতো? উনি অবিবাহিত ছিলেন, মা বাবা কেউ ছিলেন না, তবে একটা দিদি ছিল। শুনেছিলাম দিদির বিয়ে হয়ে গেছিল। আমাকে ঠিকানাটা দিতে পারবেন? ওনার দিদির সাথে একটু দেখা করতাম। খুব করুণাদায়ক ঘটনা শুনলাম। ঠিক আছে, আমি দেখছি জানা যায় কিনা। আচ্ছা, আমরা এখন যাচ্ছি, আবার কিছু জানার থাকলে আসবো। শৈলেনবাবু প্রতাপ চক্রের সাথে কথা বলে বিধায়কের পুলিশি নিরাপত্তা বাড়িয়েছিলেন। ঠিক কোন কারণে হঠাৎ করে এতটা নিরাপত্তা বাড়ানো হলো ঠিক বুঝতে পারলেন না রতন পোদ্দার। কোথায় সভা হবে, কে দেখা করতে আসবে, সবই আগে থেকে জানাতে হবে পুলিশকে। পুলিশের অনুমতি ছাড়া কেউ দেখা করতে পারবে না। দেখা করার আগে পুলিশি সার্চ হবে। এ একটা ঘেরা টোপে পড়ে গেলেন রতন পোদ্দার। তিনি এখন বসে আছেন তার বাড়ির পার্টি অফিসে। ঘরের বাইরে চেয়ারে বসে আছেন 2 জন কনস্টেবল। বাড়ির বাইরে আরো কয়েকজন কনস্টেবল আছে। রতন পোদ্দারের সর্বক্ষণের দায়িত্বে রাখা হয়েছে 2 জন কনস্টেবলকে, যারা সর্বক্ষণ ওনাকে পাহারা দিচ্ছেন। এই বিষয়টা মোটেও ভালো লাগছে না রতন বাবুর। বিরক্ত হয়ে তিনি শৈলেন বাবুকে কল করলেন। হ্যালো অফিসার, এইসব কি হচ্ছে বলুন তো? কেন স্যার, কি হবে আবার? এই যে সর্বক্ষণ আমার পেছনে 2 জন করে ঘুরঘুর করছে, সেটা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। স্যার, এটা আপনার সিকিউরিটি পারপাস, কয়েকদিন অপেক্ষা করুন। আমি আমার ব্যক্তিগত কাজে বাধা পাচ্ছি, কার সাথে কথা বলছি, কোথায় যাচ্ছি সব দেখছে। এমন চলতে থাকলে আমি কিন্তু আপনার নামে রিপোর্ট করব। স্যার, সেটা আপনি বলতেই পারেন, কিন্তু আমরা যা করছি সেটা আপনার ভালোর জন্যই করছি। দয়া করে সহযোগিতা করুন। কালকে আমার 2টো মিটিং আছে, আশা করি আপনি জানেন। সেটা আপনার পার্সোনাল সিকিউরিটির দায়িত্ব যারা আছে তারা জানিয়েছিলেন। রতনবাবু বিরক্ত হয়ে ফোনটা কেটে দিলেন। ঘরের দরজা খুলে দেখলেন বাইরে একজন তখনও দাঁড়িয়ে আছে, আর একজন কিছুটা দূরে বসে আছে। রতনবাবু তাদের উদ্দেশ্যে বললেন, বিকেলে আমি ছাদে একটু শরীর চর্চা করব, আশা করি তাতে আপনাদের কোনো সমস্যা নেই। না না, কোনো অসুবিধা নেই। আমার বাড়ি, আমি কোথায় যাব কি না যাব সব কি জিজ্ঞাসা করে করতে হবে, এরকম ব্যাপার নাকি? বিকেল 5টা বাজছে। রতনবাবু ছাদে গেলেন। সিঁড়িতেই দাঁড়িয়ে অপেক্ষা করছে 2 জন কনস্টেবল। কমলেশ্বর বাবু এসে বললেন, দাদার সাথে কথা আছে, ফোন করেছিলাম, ফোনে পেলাম না। কমলেশ্বর বাবুকে কনস্টেবল 2 জন চিনত। শরীর চর্চা করছিলেন বলেই ফোনটা রুমেই রেখে গিয়েছিলেন রতন বাবু। তাই ওনাকে বারান্দায় সোফাতে বসতে বলে ওপরে বলতে গেল একজন কনস্টেবল শম্ভুনাথ। মিনিট 2 পরে ফিরে এসে বলল, স্যার আপনাকে বসতে বললেন, 10 মিনিট পরেই আসছেন। কনস্টেবল 2 জন দাঁড়িয়ে চা খাচ্ছিলেন।
হঠাৎই 3-5 পরে একটা শব্দ হলো ফট করে। কনস্টেবল শম্ভুনাথ সঙ্গে সঙ্গে অন্য একজনকে বলেছিল নিচে এক্ষুনি খবর দিতে, মনে হয় গুলি চলার কোনো শব্দ হয়েছে। কমলেশ্বর বাবুকে বলেছিলেন আপনি ঘরে গিয়ে বসুন, আমরা দেখছি। শম্ভুনাথ ওপরে ছুটে গেল। মিনিট 10 মধ্যে নিচ থেকে আরো 2 জন ছাদে চলে আসে। একটা হইচই লেগে যায়। ছাদের মধ্যে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে রতন পোদ্দার। কপালের মাঝখানে একটা গুলি করেছে কেউ। খবরটা পাওয়া মাত্র শৈলেনবাবু তার টিম নিয়ে হাজির হলেন। খবর গেছে থানাতে, সেখান থেকেও এএসআই এসছে। খবরটা দ্রুত ছড়িয়ে গেছে এলাকায়। বাড়ির মেন গেটে পার্টির কর্মীদের ভিড় জমে গেছে। কেউ কেউ কাঁদছে, কেউ কেউ স্লোগান দিচ্ছে। রিপোর্টার এসে গেছে। ফরেন্সিক টিম বডিটা পরীক্ষা করছে। ছাদের চারপাশটা ঘুরে দেখছে শৈলেনবাবু ও তার টিম। ঠিক তখনই একজন দেখলেন একটা বেলুনের টুকরো। শৈলেনবাবু কনস্টেবল 2 জনকে জিজ্ঞেস করলেন, এই ঘটনা যখন ঘটে তোমরা তখন কোথায় ছিলে? আমরা নিচে চা খাচ্ছিলাম, হঠাৎ করে একটা দুম করে শব্দ হলো, ঠিক যেন গুলি চলার শব্দের মতো। আমি প্রথম যাই দেখার জন্য। আমি যখন উপরে যাই দেখলাম রতনবাবুর গুলি লেগেছে, উনি মাটিতে শুয়ে আছেন। সঙ্গে সঙ্গে আমরা থানাতে খবর দিয়েছিলাম। কাউকে ওপরে দেখোনি? না স্যার, আমি উপরে কাউকে দেখিনি। মনে হয় আমি আসাটা কি পালিয়েছে। কয়েকদিনের মধ্যেই এলাকা কেঁপে উঠল। পরপর 4টে খুন। প্রথমে খোকন সমাদ্দার, তারপর বিমল, এরপরে বিখ্যাত ব্যবসায়ী রাঠোর বাবু, আর অবশেষে বিধানসভার প্রভাবশালী বিধায়ক রতন পোদ্দার। 4টে খুন, 4টে আলাদা পরিচয়, কিন্তু মৃত্যুর ধরন প্রায় একই। ঠান্ডা মাথায় নিখুঁত পরিকল্পনায় কোনো রকম হইচই ছাড়াই। রতন পোদ্দারের খুনটা যেন সব সীমা ছাড়িয়ে গেল। পুলিশের নাকের ডগায় নিজের বাড়ির ছাদে গুলি করে খুন, এ যেন অসম্ভব। জনগণ প্রশ্ন তুলতে শুরু করল। বিরোধীরা এর সুযোগ নিল। কেউ পুলিশকে ব্যর্থ বলল, কেউ সরকারকে। টিভি চ্যানেলে চলতে লাগলো একের পর এক বিতর্ক। শৈলেনবাবু বুঝে উঠতে পারলেন না কোথা থেকে কি হয়ে গেল। রতনবাবুর বাড়ির ছাদে কোথা থেকে খুনি ঢুকলো, কিভাবে পালালো, আর তার কোনো প্রমাণও নেই। মাথার ভেতর প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই পকেটের ফোনটা শব্দ করে বেজে উঠল। কথা বলেই উনি উত্তেজিত হয়ে গেলেন। ফোনটা কেটে হোয়াটসঅ্যাপ খুললেন। একটা ছবি, একটা নাম, একটা পরিচয়। এই মুহূর্তে বুঝলেন ভীষণ বড় একটা ভুল হয়ে গেছে তার। এত গুরুত্বপূর্ণ তথ্য কি করে আগে চোখে পড়েনি। এক মুহূর্ত দেরি না করে একটা নাম্বার ডায়াল করলেন। ওপাশের মানুষটাকে সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়ে বেরিয়ে গেলেন দ্রুত। গাড়ি যেতে যেতেই টিমের উদ্দেশ্যে শৈলেনবাবু বলতে লাগলেন, আমরা জানতে পারি কেমন করে খোকন সমাদ্দার জমি কিনত আর সেই জমি বেশি দামে রাঠোরের কাছে বিক্রি করত। অরবিন্দবাবুর ব্যাপারটাও বেশ বেদনাদায়ক। আমি তখনই সন্দেহ করেছিলাম এখানে হয়তো পুরনো কোনো প্রতিশোধ লুকিয়ে আছে। আমি লালবাজারে একজন অফিসারকে দায়িত্ব দিয়েছিলাম অরবিন্দবাবুর পরিবার সম্পর্কে খোঁজ নিতে। আজ সেই রিপোর্ট এসেছে। অরবিন্দবাবু ছিলেন অবিবাহিত, তবে ওনার দিদির একটা ছেলে ছিল, আর সেই ছেলেটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টেই আছে। এরপর শৈলেনবাবু সবার দিকে ফোনটা এগিয়ে দিলেন। ছবিটা দেখেই সবাই চমকে উঠল। সবাই বেশ অবাক হয়ে গেল। খুনি নাকের ডগায় বসে একের পর এক পরিকল্পনা করলো, কিন্তু কেউ কিচ্ছু ধরতে পারল না। এটা তাদের ব্যর্থতা। থানায় শৈলেনবাবুরা যখন ঢুকলেন দেখলেন রতন পোদ্দারের নিরাপত্তায় থাকা 2 জন কনস্টেবলের মধ্যে একজন হল শম্ভুনাথ কোলে। শম্ভুনাথকে বসানো হয়েছে চেয়ারে। সে শান্ত হয়ে বসে আছে। চোখ মুখ স্থির করে শৈলেন শান্ত গলায় বললেন, আমরা সবটাই জানি যে তুমি এগুলো করেছো।
ইতিমধ্যে তোমার ব্যাগ থেকে বন্দুকটা পেয়েছি। এবার ফোন করে যাদের কল করেছিলে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এবারে সবটা বলো। শম্ভুনাথ বুঝে গেছে সব শেষ, এখন আর মিথ্যে কথা বলার কোনো মানে নেই। শম্ভুনাথ মাথা তুলে বলল, হ্যাঁ হ্যাঁ, আমিই মেরেছি। 4 জনকেই আমিই খুন করেছি। কারণটা কি? শয়তানগুলো আমার মামাকে মেরেছিল। তখন আমি ছোট ছিলাম, সবাই বলতো আত্মহত্যা, কিন্তু আমি জানতে পারি খোকন সমাদ্দার আর তার লোকেরা গলা টিপে খুন করে ঝুলিয়ে দিয়েছিল আমার মামাকে। শৈলেনবাবু জলের গ্লাসটা এগিয়ে দিলেন। সেখান থেকে কিছুটা জল খেয়ে শম্ভুনাথ বলতে লাগলো, আমি ঠিক করেছিলাম পুলিশ হব, আর সুযোগ পেলে সত্যিটা বের করব। আমি অপেক্ষা করেছিলাম। যখন বুঝলাম পুলিশ প্রশাসন এখন এদের কিছুই করবে না, তাই ঠিক করলাম আমি নিজে হাতে মারব। তাই খোকন সমাদ্দারের ড্রাইভারকে টাকা দিয়েছিলাম, 3 লাখ টাকা। সে শুধু লোকেশন দিয়েছিল, আমি গলা টিপে খুন করি। তারপর ওরই বন্দুক দিয়ে কপালে গুলি করি, যাতে মনে হয় প্রফেশনাল কাজ। এক এক করে 4 জন, কয়েকজনকে ভাড়া করি। রতন পোদ্দারকে কিভাবে খুনটা করলে? এখানে আমি বিজ্ঞানের ব্যবহার করেছি, একটা বেলুন আর নেল পলিশ রিমুভার। আমি আগেই ছাদে লুকিয়ে বেলুন ফুলিয়ে তাতে অ্যাসিটোন লাগিয়ে রেখেছিলাম। নেল পলিশ রিমুভারের মূল উপাদান অ্যাসিটোন, বেলুন ল্যাটেক্সের। অ্যাসিটোন ল্যাটেক্সের পলিমার ভেঙে দেয়, মিনিট 5 মধ্যে ফট করে ফেটে যায়। তার মানে গুলির শব্দটা বেলুন? হ্যাঁ। যখন দেখলাম বেলুন ফাটলো, আমি কৌশলে আরেকজনকে বললাম গুলি চলার শব্দ মনে হয়। তাকে পাঠালাম বাকিদের ডাকতে, আর আমি দ্রুত পায়ে উপরে উঠে সাইলেন্সার লাগানো বন্দুক থেকে গুলি করি। প্রতিটা খুনের পরে রুদ্রাক্ষ রেখে গেলে কেন? আমার মামা শিবের বড় ভক্ত ছিলেন, সব সময় সত্য কথা বলতেন, অন্যায়ের প্রতিবাদ করতেন। আমার নাম উনি রেখেছিলেন, শম্ভুনাথ। শিব ধারণ করেন রুদ্রাক্ষ, তাই বদলা নেওয়ার পরে রেখে যেতাম রুদ্রাক্ষ। সমস্ত ঘটনা শুনে সকলেই হতবাক হয়ে গেলেন। কেমন একজন সুকৌশলে সমস্ত ঘটনা সাজিয়েছে। গোয়েন্দা বিভাগকেও হার মানিয়েছে সে। কোথাও কোনো প্রমাণ রাখেনি, কেবল ওই একটা রুদ্রাক্ষ, হোয়াটসঅ্যাপ মেসেজ আর বেলুনের টুকরো ছাড়া। পুলিশ শম্ভুনাথ ও এই কাজে সাহায্য করা বাকিদেরকে গ্রেপ্তার করেছে। এরপরে হয়তো এদের বিচারের ব্যবস্থায় এনে শাস্তি দেওয়া হবে। শৈলেনবাবু জানতেন আইনের চোখে এটা একটা খুন, কিন্তু ইতিহাস হয়তো একে বলবে প্রতিশোধের ন্যায় বিচার। এ যেন শিবের তাণ্ডব।